এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। রাতে খেতে বসে তার বাবা মার সাথে খাবার খাচ্ছিল শুভ্র। হঠাৎ টুট আওয়াজ হলো পকেট থেকে। শুভ্রের ফোনটা বেজে ওঠে। একবার বাবা মায়ের দিকে তাকিয়ে ফোনটি রিসিভ করলো। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? আরে আমি সায়ন। হ্যাঁ, তুই কি শিওর এই খবরের ব্যাপারে? হ্যাঁ। ওকে, ফোন রাখ। কে ফোন দিয়েছিল? সায়ন মা। এত রাতে কোনো সমস্যা কি? না বাবা। তাহলে যে কিসের খবরে কথা বলছিলে? আরে ওর নাকি বাবা মা দাদার বাড়িতে গেছে। ও, ওর নাকি ভয় করছে একা শুতে, তাই আমাকে ডাকছে। এত রাতে যেতে পারবি? সমস্যা হবে না বাবা। খাওয়া শেষ করলো শুভ্র। সাথে ল্যাপটপ আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সায়নের বাসায় বেরিয়ে গেল। তার যে প্রফেশন তা কেউ কোনো দিন জানতে পারেনি, এমনকি তার বাবা মাও না। সাইকেল চালিয়ে এসে পড়ল ফার্ম হাউসের সামনে, তাই একটু সময় লেগেছে। আসলে ওদের এলাকাসহ পুরো শহরে শুভ্র খুব ভদ্র বলেই পরিচিত। খুবই সাদা মাটা জীবনযাপন করে। বাবা বাইক কিনে দিতে চাইলেও না করে দেয়। কিন্তু কেউ জানে না যে শুভ্র সারা বিশ্বের নামকরা হ্যাকার, যাকে সাইবার জগতে সবাই এক নামে চেনে, মাফিয়া বয়, যার নামে পুরো সাইবার ওয়ার্ল্ড কাঁপে। সায়নদের ফার্ম হাউসের ভেতরে প্রবেশ করলো। নিচতলায় আন্ডারগ্রাউন্ড একটি রুম, ওইখানেই তাদের সব কার্যকর্ম সম্পাদিত হয়। ফিঙ্গারপ্রিন্ট লক করে ফেস রিকগনাইজেশন দেয়া। লক আনলক করে ভেতরে প্রবেশ করলো শুভ্র। একটি ফুল ব্লু কালারের রং করা একটি ঘর, সাউন্ড প্রুফ, আর সম্পূর্ণ রুমটি হাইটেক সিস্টেম ডিজাইন করা। রুমটি অনেক বড়। রুমের চার কোনায় 4টি কম্পিউটার ডেস্ক। 4জন ছেলে বসে আছে, সবার হাতে কম্পিউটারের কিবোর্ড। কি রে শালারা, ওয়েলকাম করবি না? কখন এলি? ওর কথা আর বলিস না, ও তো ভীতু বিড়াল। কিরে, বাবা মা আসতে দিল তো? ওকে আর পচাস না, বেচারা কেঁদে দিবে। আরে থামবি, তোরা কথা বলবি নাকি আমাকেও একটু কথা বলতে দিবি? তুই কথাও বলতে পারিস? জানতাম না তো। তুই তো কম্পিউটারের পোকা। এই পোকা মানে ভাইরাস কত কি করতে পারে জানিস না। পরে আবার খেপাইছিস? একটু পরে আবার কাঁদিস না। এই তোরা কেন ডেকেছিস? শোন, শুনেছি যে নতুন একটি হ্যাকার গোষ্ঠীর উপলব্ধ বেড়েছে। আবার কোন হ্যাকার গোষ্ঠী আসছে, নাম জানতে পেরেছিস? আমরা একেবারে শিওর না যে আসলে ওরা কারা এবং কোথা থেকে উদয় হয়েছে। কেন? আসলে সম্প্রতি সকল হ্যাকিং এর নিউজ ও রিসার্চ এর মাধ্যমে জানতে পেরেছি যে এইরকম ভাবে শহরে আরো 3 জায়গায় টাকা চুরি হয়েছে, কিন্তু যাদের টাকা কেউ স্বীকার করছে না যে টাকা চুরি হয়েছে। তোকে ফোন দেওয়ার আগেই একজন পুলিশের ডিবেস অ্যাকাউন্ট থেকে 20 কোটি টাকা চুরি হয়েছে। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ধরনের গাফলা আছে। আর যে টাকাগুলো চুরি করেছে সেগুলো কিন্তু কোনো সাধারণ মানুষের টাকা নয়। কেননা তোদের ভাষ্যমতে যে কয় জায়গাতে চুরি হয়েছে তারা কেউই অভিযোগ লেখায়নি। তোরা চেক করেছিস যে কোন আইপি হতে টাকাগুলো চুরি করা হয়েছে? না, তোর জন্য বসেছিলাম। দেখি সর। বলেই শুভ্র তার ডেস্কে বসে পড়ে, কিবোর্ডে হাত চালাতে থাকে। তোরা এক কাজ কর, এক এক করে সবগুলো অ্যাকাউন্টের মানি ট্রানজ্যাকশন চেক কর, দেখ কোনো কিছু পাস কিনা। ওকে বস। সবাই অ্যাকাউন্টগুলো চেক করতে লাগলো। তোরা একটা জিনিস খেয়াল করেছিস, যে যে অ্যাকাউন্টে চুরি হয়েছে সব জায়গাতেই একটা এনক্রিপ্টেড ফাইল আছে। ফাইলগুলো ডিক্রিপ্ট করতে সময় লাগবে। এই হ্যাকার অনেক চালাক আর অ্যাডভান্স। এ চাইলেই তো নিজের সব প্রমাণ মুছে দিতে চাইতো। ডিক্রিপ্ট কর, দেখ নিশ্চয়ই কোনো না কিছু পাওয়া যাবে। আর পুলিশের রিপোর্টের মতে 4 জায়গায় যার যার টাকা চুরি হয়েছে তারা কেউই কোনো অভিযোগ লেখায়নি। এর মানে এদের টাকা হোয়াইট মানি না, ব্ল্যাক মানি। যদি অভিযোগ লেখাতো তাহলে পুলিশের ইনভেস্টিগেশনে তারাই ফেসে যেত। ফাইলগুলো ডিক্রিপ্ট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ডেটা নেই, সব ডিলিট করে দেওয়া হচ্ছে। ভালো করে চেক কর। কিছুই নেই। কিভাবে? ফাইলও নিশ্চয়ই থাকবে, যদি না কেউ ডিলিট করে দিয়ে থাকে। দোস্ত, সমস্যা তৈরি হয়েছে। আমি আরেকটা ফাইল চেক করতেছিলাম, তখনই কিছু রিপিট ডেটা পাই, কিন্তু কেউ একজন ফাইলগুলো ডিলিট করে দিয়েছে। ঠিক বলেছিস তো,
যদি ওরা অনলাইন হয়ে থাকে তাহলে ওদের আইপি খুঁজে বের কর। অন মাই ডিউটি। সায়ান কিবোর্ডে হাত চালাতে লাগলো। কিছুক্ষণ পর দোস্ত, ওদের আইপিটা পেয়েছে, কিন্তু প্রোটেক্টেড একটু পর পর লোকেশন চেঞ্জ করছে। এরা খুবই দক্ষ হ্যাকার, এদের হালকাভাবে নিস না। গাইস, অনেক বড় প্রবলেম হচ্ছে। ওরা আমাদের সিস্টেম ওভারহেড করার চেষ্টা করতেছে। ওহ ম্যান শিট, ওরা যদি আমাদের সিস্টেম হ্যাক করে ফেলে তাহলে তো আমাদের ঠিকানা পেয়ে যাবে। এখন তাহলে উপায়? ওরা আমাদের সিস্টেম হ্যাক করার আগে আমাদের ওদের সিস্টেম হ্যাক করতে হবে। ওদের অনেকগুলো আইপি ট্রেস হচ্ছে, মনে হচ্ছে ওরা একা না। তাহলে তো একটু কষ্টকর হবে, কেননা অয়ন আর আমি তো এখানে নতুন, আমরা ওদের সাথে পেরে উঠব না। ব্যাপার না সায়ন, আইপিগুলো আমাকে ফরওয়ার্ড কর, সময় খুব কম। হয়ে গেছে। সুব্রতার ব্যাগ থেকে তার পেন ড্রাইভটা বের করে পিসিতে লাগালো আর কিবোর্ডে হাত চালাতে লাগলো। ওদের সিস্টেম অনেক আপগ্রেডেড, অনেক ফায়ারওয়াল প্রোটেক্টেড। একের পর এক ফায়ারওয়াল টপকে চলেছে। অন্যদিকে হ্যাকার গোষ্ঠী। কি রে, কি হয়েছে? সিস্টেম ওয়ার্নিং দেখাচ্ছে কেন? বস, আমরা যে টাকাগুলো চুরি করেছিলাম ওই অ্যাকাউন্টগুলোতে কিছু ডিটেলস ফেল এসেছিলাম। কেউ ওইগুলোকে ডিক্রিপ্ট করতে চাচ্ছিল। আমরা ওদের সিস্টেম হ্যাক করতে গিয়েছিলাম, কিন্তু এখন আমাদের সিস্টেমই হ্যাক করে ফেলেছে। দেখি কে? ও মাই গড, মাফিয়া বয়! গাধার বাচ্চারা, তোরা আর কারো সিস্টেম পেলি না, সোজা মাফিয়া বয়ের সিস্টেম হ্যাক করতে হলো। কেন, কি হয়েছে? কে এই মাফিয়া বয় যে ঘেমে একাকার হয়ে গেছিস? তোদের জম, সারা সাইবার ওয়ার্ল্ড সহ ডার্ক ওয়ার্ল্ড যার নামে কাঁপে, সেই মাফিয়া বয়। এখন কি হবে? আমাদের পুলিশে দিবে না তো? ঢোক গিলতে গিলতে। কি করে হবে? বাস খাবো সবাই মিলে, সমাজ সেবার ভূত মাথা থেকে ঝেড়ে দিবে। কেন যে তোরা ওনার সিস্টেম হ্যাক করতে গেলি? উনি তো অনেক বড় মাপের হ্যাকার, আমাদের সিস্টেম হ্যাক করা তো ওনার কাছে কোনো ব্যাপারই না। ওনার সাথে কথা বলে দেখলে কি হয়? কথাটা মন্দ বলিসনি। এদিকে সুব্রতার কাজ চালিয়ে যাচ্ছে, আর মাত্র একটা ফায়ারওয়াল বাকি। ওদের সিস্টেম এখন শুভ্রর কন্ট্রোলে। ওইদিকে হ্যাকাররা যেই তাদের সিস্টেম অফলাইন করবে, তখনই তাদের মনিটরের স্ক্রিনে সামনে একটা লেখা ভেসে ওঠে। তোমরা কারা যারা মাফিয়া বয়ের সিস্টেম হ্যাক করার সাহস রাখো? কি করবে, সার্ভার অফলাইন করবে না মাফিয়া বয়ের সাথে কথা বলবে? এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, আবার স্ক্রিনে মেসেজ শো করছে। তোমরা কি চাও যে তোমাদের জেলের গানিটা নাই? এখন যাই হোক, পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না। আর মাফিয়া বয় হ্যাকার হিসেবে বেশি পরিচিত, মানুষকে সাহায্য করার জন্য, তাই ওনার সাথে কথা বলে বুঝিয়ে বললে মন্দ হয় না। হ্যাঁ, এটাই ঠিক হবে। কিন্তু উনি কি কথা বলবেন? দেখা যাক। বস টাইপিং শুরু করলো। I am attacking to the most efficient hacker mafia boy. Yeah, but you forget one thing, that I am dangerous. আমি সেটা খুব ভালোভাবে জানি, কিন্তু আপনি আমাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। ও হে শোনো, তোমরা মানুষের টাকা চুরি করেছো। আপনার হয়তো জানা দরকার যে আমরা চুরি করার টাকা 1%ও নিজেরা খরচ করিনি, সব অনাথাশ্রম আর বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি। দেশপ্রেমিক? সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করি না। চালিয়ে যাও, আর বলো আমার পরিচয় জানতে এসো না। মনিটর স্ক্রিন আবার স্বাভাবিক হয়ে যায়। হ্যাকার দলে সবাই যেন হাফ ছেড়ে বাঁচল। ওইদিকে তোরা শুধু শুধু প্যানিক হচ্ছিলে, এরা খুবই সাধারণ হ্যাকার। আমরা যা করে থাকি এরাও তাই করে, কিন্তু আমরা সতর্কতার সহিত, আর এরা অসতর্কভাবে। কিন্তু ওদের সার্ভার এখনো আমাদের কন্ট্রোলে। কন্ট্রোল ছেড়ে দে। কিন্তু ওদের সার্ভার লোকেশনটা নোট করে রাখ, পরে কাজে আসবে। ওদের সার্ভার অ্যাড্রেস কোন দেশের? বাংলাদেশ। বুঝিনা, এরা কি নোবেলের তামাশা খাইছে নাকি? নামছে হ্যাকিং করতে, আর এই হ্যাকিংয়ের এইসব জানে না। কেন? ওদের ফায়ারওয়াল আর সিস্টেম দেখে দিস, একেবারে দুর্বল। আর এরা নামছে সমাজ সেবা করতে। একটা কাজ করলে হয় না, আমরা যদি ওদের সিস্টেম আপডেট করে দিই? কথাটা মন্দ বলিস নি, একটা কাজ কর, আমরা গত মাসে আমাদের সিস্টেমের লাস্ট ভার্সনের আগেরটা একটা ফাইলে প্যাক কর। হয়ে গেছে। হ্যাকার দল মাফিয়া বয়ের কাছ থেকে ওই রকম ব্যবহার আশা করেনি, কিন্তু এর বিপরীতটাও আশা করেনি।
সারা সাইবার ওয়ার্ল্ড মাফিয়া বয়ের এই গুণটি সম্পর্কে জানে, কিন্তু মাফিয়া বয় যে কতটা ভয়ঙ্কর সেটাও জানে। হ্যাকার দলের হ্যাকাররা সব কিছু গোছগাছ করছিল। সার্ভার অফলাইন করবে বলে তখনই একটা অ্যালার্ট দেখায় যে একটি মেসেজ এসেছে। হ্যাকার দলের লিডার গিয়ে মেসেজটি ওপেন করে ভেতরে লেখা আ স্মল গিফট ফ্রম মাফিয়া বয়। নিচে একটা লিঙ্ক দেয়া আর তার নিচে লেখা চালিয়ে যাও, আর কোনো সাহায্য প্রয়োজন হলে আমাকে স্মরণ করো। লিঙ্কটি ওপেন করা হয়, ভেতরে একটি ফাইল শো করে, নাম হাইড্রা 2.0। ফাইলটি ওপেন করে দেখতে পায় তাদের সিস্টেমের থেকে 1000 গুণ উন্নত একটি সিস্টেম। হ্যাকার গার্ল তো খুশিতে লাফাতে থাকে। সে ভাবতে পারেনি মাফিয়া বয়ের কাছ থেকে এরকম কোনো গিফট পাবে। হ্যাঁ, এতক্ষণ যে হ্যাকার দলের কথা বলছিলাম না, ওরা সবাই মেয়ে, কিন্তু পরিচয় এখন বলবো না, সময় হলেই জানতে পারবেন। ও মাই গড, এত উন্নত সিস্টেম দিয়ে তো আমরা প্রায় গোস্ট হয়ে যাব। এখন তো বেশি পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, এটা ঠিক যে সিস্টেমটা অনেক উন্নত, কিন্তু ভুলে যাস না যে এর সিক্রেট কিন্তু মাফিয়া বয় নিজেই। সো পুরো দুনিয়ার কাছ থেকে লুকাতে পারলেও মাফিয়া বয়ের কাছ থেকে লুকাতে পারবো না। তো কি হয়েছে? উনি তো আর আমাদের শত্রু না। আমার মনে হয় যে আমরাই প্রথম যারা ওনার কাছ থেকে এত বড় সাহায্য পেলাম। লাভ ইউ মাফিয়া বয়। কি রে, মাফিয়া বয়ের প্রেমে পড়ে গেলি নাকি? তখনই মনিটরে আবার কিছু লেখা ভেসে ওঠে। এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আমি শুধু একটু সাহায্য করলাম আর কি। হ্যাকার গার্লদের বস টাইপিং করতে লাগলো। আপনি এটাকে শুধু একটু সাহায্য বলছেন? আপনি নিজেও জানেন না আপনি আমাদের কত বড় সাহায্য করলেন। হ্যাকার গার্লসটা আপনার কাছে চিরঋণী হয়ে থাকবে। ধন্যবাদ। আমাকে না দিয়ে কাজের কাজ কিছু করেন, তাতেই খুশি হব। অবশ্যই। আমি আপনাদের কাজকর্মের উপর নজর রাখব। নিরাশ হবেন না, আশা করি। সায়ন, আমাদের সিস্টেমের ফায়ারওয়াল ওরা কতটুকু ব্রেক করতে পারছে? 1%। 1% কিভাবে সম্ভব? ফায়ারওয়াল আরও আপডেট করতে হবে। উই আর অন ইট। আচ্ছা, তোরা কাজ কর, আমি একটু ঘুমাই, প্রচুর ঘুম আসতেছে। ওকে, যা। শুভ্র ঘুমাতে চলে গেল, আর ওইদিকে মাফিয়া বয়রা লেগে পড়েছে ফায়ারওয়ালের আপগ্রেড করতে। শুভ্রর ঘুম ভাঙে সকাল 10টায়। পাশে চেয়ে দেখে অর্ক বাদে বাকি সবাই ছড়িয়ে ছিটিয়ে পাশের বেডগুলোতে শুয়ে আছে। শুভ্র সার্ভার রুমে গিয়ে দেখে অর্ক চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। অর্কের মনিটরে ফ্রি ফায়ার গেম চলতেছে। অর্ক আবার অনেক ভালো গেমার। শুভ্র কাউকে না জাগিয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে। শুভ্র এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সায়েন্স বিভাগে। ক্লাসরুমে যাওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায়। সরি মিস, আমি খেয়াল করিনি। আপনি খেয়ালটা করেন কি? সরি বললাম তো। আপনার সরির কথা আগুন, সরুন তো সামনে থেকে। শুভ্র কিছু না বলে সামনে থেকে সরে যায়। মেয়েটি চলে যায়। কি ভাবছেন মেয়েটার ব্যাপারে? মেয়েটার নাম নৌশিন আহমেদ রোদ। ওর 1 ক্লাস সিনিয়র, বাট সেই লেভেলের ডেঞ্জারাস। রোদের সাথে শুভ্রর ইউটিউবে পরিচয় হয়। শুভ্র কিন্তু এর পাশাপাশি ইউটিউবে গল্প লিখেই ইউটিউবে সবাই তাকে লেখক মেঘরাজ নামেই চেনে। রোদ মেয়েটিও ওর গল্পের প্রেমে পড়ে ওকে প্রপোজ করে, কিন্তু শুভ্র ঝুলিয়ে রেখেছে, এখন উত্তর দেয়নি। মেয়েটি চলে গেলে শুভ্র একটা মুচকি হাসি দিয়ে ক্লাসে চলে আসে। ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে শুভ্র বাবা মার সাথে টুকটাক কথা বলে রুমে যায়। ল্যাপটপ ওপেন করে, অয়নকে কল দেয়। ক্রিশালা, আমাদের না নিয়ে কলেজে চলে গেলি কেন? ভাবলাম তোদের একটু ঘুমাতে দিই, তাই আর কি। আচ্ছা, রাতে আমি তোর সাথে থাকবো কিন্তু। আচ্ছা। শুভ্র কলটা কেটে দিয়ে দেখতে ল্যাপটপে হ্যাকার গার্লসদের অ্যাক্টিভ চেক করতে থাকে। দেখতে পায় যে এখন পর্যন্ত অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে তারা। এমনভাবে সরিয়েছে যেন কেউ বুঝতে না পারে। তারা একদিনের ভেতরেই হাইড্রা 2.0 এর ব্যবহার মোটামুটি শিখে নিয়েছে। মাফিয়া বয়ের মেইল বক্সে কিছু মেইল দেখতে পায়। মেইলগুলো গার্লসদের তারা তাদের সকল কাজকর্ম রিপোর্ট আকারে মাফিয়া বয়কে সেন্ড করেছে। শুভ্র ওদের কাজকর্ম দেখে অবাক হয়ে বসে আছে। প্রত্যেকটা হ্যাকিং কোথা থেকে কত টাকা কোন অ্যাকাউন্টে সরিয়েছে সব ডিটেলস আকারে। ওরা এমন ভাব করছে যেন ওদের লিডার মাফিয়া বয়। নিচে লেখা, মাফিয়া বয়, আমরা আপনাকে আমাদের লিডার হিসেবে গ্রহণ করলাম। যে কোনো কাজ শুধু অর্ডার করবেন, আপনার সেবায় হাজির হব। কেন করছো তোমরা এসব? কারণ আপনি আমাদের লিডার। কিন্তু এত তাড়াতাড়ি কাউকে লিডার মেনে নেওয়া ঠিক কি? সেটা আমাদের বুঝতে দিন। ওকে, যা ভালো বোঝো তাই ভালো। বলে শুভ্র ল্যাপটপটি নামিয়ে রাখে। বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকে। এভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর মোবাইলে মেসেজ আসে, রোদ নামের মেয়েটি পাঠিয়েছে। কি লেখক মশাই, কি করা হচ্ছে? কি আর করব, লেখকরা তো আর সারাদিন লেখালেখি করে না, এর বাইরেও কিছু কাজ করে, সেগুলো করছি।
আমার ব্যাপারে কিছু ভেবে দেখেছেন? কী ভাববো? আমার প্রপোজালের ব্যাপারে। আপনি যাই বলুন না কেন, একটা জুনিয়র ছেলের সাথে আপনি রিলেশনে যাবেন? ওই ছেলে সেটা, আমার ব্যাপারে তুমি কি চাও সেটা বলো। শুভ্র ভেবে দেখলো যে মেয়েটাকে 6 মাস ধরে ঘোরাচ্ছে, হার না ঘুরিয়ে একটা সুযোগ দিয়ে দেখে। আচ্ছা, আমি রাজি। আর ইউ শিওর? বাট আমার সাথে দেখা করতে হবে। কখন? কালকে পার্কে দেখা করো, অবশ্যই কালো শাড়ি পরে আসবা। ওকে। শুভ্রের মা একটু পরে ডাকতে আসে খাবার খেতে। শুভ্র খাবার খেতে চলে যায়। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে সায়নদের সাথে বেরিয়ে যায়। শুভ্র ঘুমিয়েছিল, অয়ন জরুরি কিছু বলে ডেকে পাঠায়। শহর থেকে অনেকটা দূরে গাড়ি এসে থামে। শুভ্র বুঝতে চেষ্টা করে যে কোথায় এসেছে। অয়ন গাড়ির লাইটগুলো অফ করে দেয়, হয়তো কোনো কিছুর থেকে সাবধান হচ্ছে। কিরে, কোথায় নিয়ে এলি? চুপ। কিরে, এত ফিস ফিস করে কথা বলছিস কেন? দেখ। বলেই শুভ্রের সামনে ল্যাপটপ খুলে দেয়, একটা ভিডিও প্লে করলো। ভিডিও দেখে শুভ্রের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। একটা মেয়ে বলছে যে এখানে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হয়। এদের একটা ওয়েবসাইট আছে। এরা সেই ওয়েবসাইটের ব্যবহার করে মানুষের তথ্য সংগ্রহ করে, তাদের ব্ল্যাকমেল করে, তাদের দিয়ে নিজেদের বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম করায়। ভিডিওটি শেষ হওয়ার আগে মেয়েটা নিজের পেটে ক্যামেরা করে একটা চাকু তার পেটে ঢোকানো। আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, প্লিজ কেউ এদের হাত থেকে মানুষকে বাঁচান। কখন ঘটলো এসব? আজ সকালে আমি ভিন্ন ডেটা ঘাঁটছিলাম, তখনই একটা কাছাকাছি সাইনলেন ফ্রিকোয়েন্সি পাই। আমি সাকিবকে দেখাই। পরে সাকিব ভাবে বাংলাদেশে সাইলেন্টের ব্যবহার সচরাচর দেখা যায় না, তাও আবার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য। তাই ঘেঁটে দেখে, তখনই এই ভিডিওটা পায়। ভিডিওটা ডাউনলোড করার সাথে সাথেই কেউ একজন ভিডিওটা ডিলিট করে দেয়। তাহলে আমাকে জানালি না কেন? আমি শিওর হতে চেয়েছিলাম, তাই তোকে ইনফর্ম করিনি। স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি কি এখান থেকে রিসিভ হয়েছে? লোকেশন তো এই জায়গারই। তাহলে খুঁজে দেখ কোনো ট্রেস পাওয়া যায় কি না। জায়গাটা জঙ্গল এলাকা, তাই অনেক ঘন গাছপালায় ঘেরা, তাই খুঁজতে বেগ পেতে হচ্ছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা দোতলা মতন বাড়ি দেখতে পায়। বাড়িটি দেখলে মনে হয় না যে এখানে কারো আসা যাওয়া হয়, কিন্তু বাড়িটির ছাদে কিছু রাডার আর অ্যান্টেনা লাগানো আছে। শুভ্রসহ অয়ন আস্তে আস্তে ভেতরে ঢোকে। দরজাটা তালা মারা। অয়ন কোমরে গুজে রাখা পিস্তল দিয়ে গুলি করে তালাটা ভেঙে ফেলে। ওদের দুজনের কাছে সবসময় পিস্তল থাকে। পুরো বাড়িটা খুঁজে কিছুই পেল না, শুধু এইটুকু প্রমাণ পাওয়া গেছে যে এখানে মানুষের আনাগোনা হয়। বেরিয়ে আসার সময় শুভ্র কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে নিজেকে সামলে নেয় নিজেই। কিসের সাথে হোঁচট খেলো সেটা দেখার জন্য নিচে তাকাতে দেখতে পেল যে একটা ঢাকনার মতো কিছু। ঢাকনায় ফিঙ্গারপ্রিন্ট লক দেয়া। শুভ্র কম্পিউটারটি বের করে পুরো বাড়ির সার্ভার অফলাইন করে দেয় এবং লকটি আনলক করে। ঢাকনাটি খুলে যায়। শুভ্র আর অয়ন পিস্তল নিয়ে ঢুকে পড়ে আন্ডারগ্রাউন্ড রুমটিতে। পুরো রুমটি একটি অত্যাধুনিক সার্ভার রুম, অনেক হাইটেল গ্যাজেট লাগানো এখানে। শুভ্র পুরোটা পরখ করে দেখতে থাকে। হঠাৎ অয়ন তাকে দেখতে পায় যে রক্তের দাগ। রক্তটা শুভ্রর আঙুল দিয়ে পরখ করে দেখে বেশি একটা পুরনো না, খুবই সাম্প্রতিক রক্তের দাগগুলো। মেয়েটাকে এখানেই মারা হয়েছে। হ্যাঁ, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটার রক্ত তো সেই কথাই বলছে, কিন্তু মেয়েটা এখানে এলো কি করে? হয়তো মেয়েটা এদের সাথে কাজ করত। তাহলে এদের বিরুদ্ধে অভিযোগ করলো কেন? সেটাই তো রহস্য। ওপর থেকে অর্ক বলছে, ভাই তাড়াতাড়ি চল, কেউ আসতেছে এই দিকটায়। শিট। সবাই তাড়াতাড়ি বেরিয়ে যায়, সব কিছু আগের মতো করে দিয়ে। ওখানে বেশিক্ষণ থাকলে ধরা পড়ার চান্স থাকতো, আর এরা সাংঘাতিক লেভেলের ডেঞ্জারাস। তাই শুভ্র রিস্ক নিল না, কিন্তু আরও কিছুক্ষণ থাকতে পারলে কিছু প্রমাণ পেত। দূর থেকে শুভ্র ওদের দেখার চেষ্টা করছিল, কিন্তু সবার মুখে মাস্ক লাগানো। শুভ্র আর বাকি সবাই মিলে তাদের ফার্ম হাউসে এসে পড়ে। সায়ন, অয়ন, অর্ক সবাই মেয়েটার ছবির মাধ্যমে মেয়েটির খোঁজ লাগা। আমাদের লেভেল বেস্ট দিয়ে ট্রাই কর। আমি শুরু করে দিয়েছি। সায়ান আর বাকি সবাই মিলে মেয়েটার ছবির খোঁজ লাগাতে থাকে, কিন্তু মেয়েটার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। শুভ্রের কাছে সব কিছু কেমন যেন লাগছে, কেননা ওরা যে কোনো কারো ডিটেল বের করে নেয় খুব সহজে। কিন্তু আজ এমন হচ্ছে কেন? হঠাৎ শুভ্রের কাছে সবটা পরিষ্কার লাগে। অয়ন, খুঁজে লাভ নেই, পাবি না। অয়ন সহ বাকিরা কিবোর্ড ছেড়ে শুভ্রের দিকে তাকায়। কি বলতে চাচ্ছে শুভ্র? তোর কেন এমনটা মনে হয়? একটা প্রবাদ পড়েছিস, হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু নিচে থেকে লুকানো মানুষকে খুঁজে পাওয়া যায় না। তুই কি বলতে চাচ্ছিস যে? হ্যাঁ, ঠিক ধরেছিস। আমি বলতে চাইছি যে মেয়েটার সব ডিটেলস মুছে ফেলা হয়েছে। তাহলে এখন উপায়?
আমাকে একটু ভাবতে দে। শুভ্র বাড়িতে চলে আসে। শুভ্র চাইলেও এদের 2 মিনিটে নাস্তানুবোধ করতে পারে, কিন্তু মশা মারার জন্য কামানের প্রয়োজন পড়ে না, তাই সে সেটা ব্যবহার করছে না। শুভ্র রাতে খেয়ে রুমে বসে ভাবতে থাকে কীভাবে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, মানে ওই হ্যাকারদেরও ধরা যাবে প্রমাণসহ, আর নিজেদের পরিচয়ও গোপন রাখা যাবে। হঠাৎ শুভ্রের মেল বক্সে একটা মেসেজ আসে, সেই হ্যাকার গার্লদের অর্থাৎ টিম ইনভিজিবল সেলডার। শুভ্রের চোখও চড়ক গাছ হয়ে গেছে মেসেজটা দেখে। আপনি খুব ভালো গল্প লেখেন। রিপ্লাই দিই, কিসব ফালতু বকছেন? ফালতু বকিস না, প্রমাণ আছে আমার কাছে। কিসের প্রমাণ? এই যে আপনি লেখক মেঘরাজ। কে এ মাফিয়া বয়? আমি কোনো মেঘকে চিনি না। আপনি আমার সাথে চালাকি করতে পারবেন না। আপনার অরিজিনাল নেম আবরার আহমেদ শুভ্র, আর আপনার ছন্দ নাম মিস্টার খ্যাত। আপনি গল্পের আপনার নাম দেন মেঘরাজ, আর আপনি কোনো হ্যাকিং করলে সেখানে লিখে রেখে আসেন মাফিয়া বয়, না হলে বাদশা। এখন কি বলবেন? শুভ্র কি বলবে ভেবে পাচ্ছে না। যেখানে সারা দুনিয়া তার টিমমেট বন্ধুরাও শুভ্রকে অতটা ভালো করে চেনে না, সেখানে এই মেয়ে কীভাবে? আপনি কাল সকালে রেস্টুরেন্টে আসবেন, নইলে খবর আছে। আমি কেন আসতে যাব? না আসলে খবর আছে। শুভ্র এখন কি করবে ভেবে পাচ্ছে না। কি করা উচিত শুভ্রের, যাওয়া না না যাওয়া? শুভ্র অনেক ভাবনা চিন্তার পর এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে যাবে, কেননা শুভ্র এই মেয়েকে ভালোবাসে। শুভ্র এমনভাবে যাবে যাতে চিনতে না পারে, চিনে ফেললে সমস্যা, অনেক বড় সমস্যা সৃষ্টি হবে, একটা বড় সমস্যার। তাই সিদ্ধান্ত নিল যে মাস্ক পরে যাবে যাতে চিনতে না পারে। সকালে শুভ্র তৈরি, কিন্তু অন্যরকম সাজে। সারা দুনিয়ার মানুষ তাকে যেভাবে চেনে সেভাবে না, এক অন্যরকম সাজে, মানে মাফিয়া বয়ের বেশে সাইবার ওয়ার্ল্ড, ডার্ক ওয়ার্ল্ড তাকে যেভাবে চেনে সেভাবে। শুভ্র বাড়ি থেকে বেরিয়ে অয়নের ফার্ম হাউসে গেল। ওখানে ওর বাইক রাখা, যেটা খুব কমই ব্যবহার করা হয়। অয়ন সবাইকে সবটা খুলে বলল। পরে বাইকের চাবি নিয়ে গ্যারেজ থেকে শুভ্র বাইক নিয়ে বেরিয়ে পড়ল রোদের দেওয়ার ঠিকানায়। রোদ একটা রেস্টুরেন্টে দেওয়ার ঠিকানায়। শুভ্র একটা হুডি পরা চেহারায়, মাস্ক, ব্ল্যাক টাইট জিন্স পরা আর লেদারের শু, আর বাইক একেবারে সিনেমার হিরোদের মতন। যে দেখবে সেই একটা বড়সড় বাঁশ খাবে, মানে ক্র্যাশ খাবে। শুভ্র ওইখানে গিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। দেখতে পেল রোদ আর 2 বান্ধবী বসে আছে। শুভ্র তাদের টেবিলে বসে পড়ল। 3 জনে শুভ্রকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে বললে ভুল হবে, স্ক্যান করছে। চোখ দিয়ে শুভ্রর বারবার পকেট থেকে ভাইব্রেশনের সাউন্ড পাচ্ছে। মানে শুভ্র যেখানেই যাক না কেন সাথে সাথে তার মিনি কম্পিউটারটি নিয়ে যায়। হ্যালো মিস্টার, কেমন আছেন? শুভ্র মানে মাফিয়া বয়। আলহামদুলিল্লাহ। তো শেষমেশ ধরা দিতেই হলো। মানে? এই যে দেখা দিলেন। কই দেখা দিলাম? আপনারা কি আমার দেখেছেন? না, সেটা দেখিনি, কিন্তু আপনি দেখা করতে তো আসছেন, সেটাই অনেক। আমি ইচ্ছা করছি তাই দেখা পাইছেন, না হলে সারা জীবন হিমালয়ে তপস্যা করলেও পাইতেন না। আমার সাথে দেখা করার সৌভাগ্য এই পৃথিবীতে আপনাদেরই বোধহয় প্রথম হয়েছে। আই যে মিস্টার, আপনি বিশাল তো সেলিব্রিটি না, সাইবার কিং মাফিয়া বয়। আর বলতে পারলো না শুভ্র, রোদের মুখ চেপে ধরল। কি হইতেছে? মাইক এনে দিই, সেখানে বললেন গিয়ে। সরি। শুভ্র তার পকেটে রাখা মিনি কম্পিউটারের ভাইব্রেশনের জ্বালায় অসহ্য হয়ে বের করে। যা দেখে সে চারিদিকে কিছুক্ষণ তাকিয়ে তার সামনে তাকায়। কি ভাবছেন? কি হলো? আসলে শুভ্র যেটা হ্যাকার গার্লদের দিয়েছিল, মানে হাইড্রা 2.0 এর সিগন্যাল পাচ্ছে, তাও আবার এত কাছ থেকে। এর মানে দাঁড়ায় শুভ্রের সামনে যারা বসে আছে তারাই হ্যাকার গার্ল। হ্যাকার গার্লস কেমন আছেন? 3 জনকে উদ্দেশ্য করে বলে। রোদ আর ওর 2 বান্ধবী তো হবাকে চরম পর্যায়ে, কিন্তু সাইবার কিং অর্থাৎ মাফিয়া বয়ের কাছ থেকে এতটুকু আশা করা যায়। কি আবল তবল বকছেন? কে হ্যাকার গার্ল? দেখি তোমার ব্যাগটা। রোদ এখন কি বলবে ভেবে পাচ্ছে না, বাধ্য হয়ে ব্যাগটা মাফিয়া বয়কে দিয়ে দেয়। শুভ্র ব্যাগ থেকে একটি মিনি কম্পিউটার বের করে ওদের সামনে রাখে। এখনো মিথ্যা বলবেন? আচ্ছা দেখুন, বলে কম্পিউটারটি ওদের সামনে ওপেন করে রাখে। ভেতরে লেখা মাফিয়া বয় হাইড্রা 2.0। রোদ এখন পড়ে গেছে মহাবিপাকে। সত্য বলা ব্যতীত কোনো উপায় নেই, কারণ তার সামনে উপস্থিত স্বয়ং মাফিয়া বয়। আসলে হইছে আর বলতে হবে না, আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম। রোদ আর কিছু বলে না, জুস অর্ডার করে আর কিছু খাবার। এটা মাফিয়া বয়কে জব্দ করার একটি প্ল্যান মাত্র। শুভ্র একটি মুচকি হাসি দেয়। রোদ খাবার আসার পর চেয়ে থাকে শুভ্রের দিকে, যে কিভাবে খায় মুখোশ খোলা ছাড়া।
শুভ্র কম যায় কিসে? শুভ্রের মাস্কটি দুই ভাগে ভাগ করা, নাকের ওপরের টুকু এক পাট আর নিচের টুকু আর এক পাট। শুভ্র নিচের টুকু খুলে রোদ আর বাকি দুজনের বাড়া ভাতে যেন পানি ঢেলে দিল। শুভ্র এখন খাচ্ছে কিন্তু চেহারা না দেখে, আর রোদ আর বাকি দুজন মন খারাপ করে বসে আছে। শুভ্র ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু সে চাইলেই আর ট্রু আইডেন্টিটি সবার সামনে প্রকাশ করতে পারে না। ওর ওপর অনেক দায়িত্ব, অনেক লোকেরা ভরসা করে, তাই শুভ্রের হাত পা বাঁধা। শুভ্র খাওয়া শেষ করে বাড়িতে চলে যায়। কিরে, এ পাঙ্কু আবুল হয়ে কোথায় থেকে আসলি? আসলে মা, কলেজে যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতা হয়েছিল, তাই এইভাবে কলেজে গিয়েছিলাম। আমিও তো তাই বলি যে একদিনে এত পরিবর্তন কিভাবে সম্ভব? শুভ্র সেখান থেকে রুমে চলে যায়, আবার রওনা দেয় আয়নদের ফার্ম হাউসে। এরা সবাই লেগে আছে মেয়েটির পরিচয় বের করতে, আর শুভ্র চলে আসলে অয়ন মুখ খোলে। ওই হ্যাকার গোষ্ঠী আর মার্ডাররা পালিয়েছে। মানে? তুই চলে যাওয়ার পর আমরা কয়েকজন ওই জায়গায় আবার যাই, গিয়ে দেখি পুরো বাড়িটা আগুনে পোড়া। আমরা তো ভেবেছিলাম দুর্ঘটনা, কিন্তু যখন খোঁজ নিয়ে দেখলাম যে ওদের দলের কেউ আহত বা নিহত হয়নি, তখন বুঝতে পারলাম যে এটা ওদের প্ল্যান। ও শিট, লাস্ট ক্লুটাও হারালাম। শুভ্র একটি চেয়ারে বসে পড়ে আর ভাবতে থাকে। তখনই ওদের মনিটরে একটি মেইল আসে হ্যাকার গার্লদের তরফ থেকে। সায়ন মেইলটি ওপেন করে লেখা, আমাকে মাফিয়া বয়ের সাথে কানেক্ট করো যত দ্রুত সম্ভব। শুভ্র এটা দেখে ভাবে নিশ্চিত গুরুত্বপূর্ণ কিছু, তাই মেইলে রিপ্লাই দেয়। কি হয়েছে বলো, আমি মাফিয়া বয়। আরেকটা মেইল আসে যেটা দেখে শুভ্র হাসবেই না কাঁদবে ভাবতে পারছে না। লেখা, তোমরা যে মেয়েকে খুঁজছো তাকে আমি চিনি। শুভ্র তাড়াতাড়ি কল লাগাই হ্যাকার গার্লদের। তোমরা কিভাবে চেনো? ও আমাদের এলাকাতেই থাকে। ওর বাবা আর্মির মেজর আর মা ডক্টর। ওদের বাড়ির ঠিকানা দাও। রোদ ঠিকানা দেয়, শুভ্র নোট করে নেয়। শুভ্র রোদকে বলে যে ওইখানে গিয়ে খোঁজ নিতে। অয়ন, শুভ্র, অর্ক, সায়ন সবাই একটু নিশ্চিত হয়। রোদ পরের দিন জানায় যে ওনাদের মেয়ে 7 দিন ধরে নিখোঁজ হওয়ার আগে খুব টেনশনে থাকতো আর খালি টাকা চাইতো, তাও আবার মোটা অঙ্কের। শুভ্র রোদকে হোল্ড করতে বলে রোদের ফোনে সিগন্যাল ট্যাপ করে। ওই মেয়ের বাড়ির আশেপাশে সকল নেটওয়ার্ক হ্যাক করে নেয়। শুভ্র ওই মেয়ের বাড়িতে 2টা কম্পিউটারের সিগন্যাল পায়, যেগুলো একটি মেয়েটির নাম রাইসা। শুভ্র পুরো কম্পিউটার দুটি হ্যাক করে সকল ডেটা তার সার্ভারে কপি করে আনে। সবাই মিলে ঘাঁটতে থাকে, কিছু প্রমাণ পাওয়া যায় যদি সেই আশায়। সবাই মিলে 2 2 4 করে ফেলে। এখন সবটা ক্লিয়ার ওদের কাছে। মেয়েটির কোনো বহিরাগত যোগাযোগ নেই, কিন্তু 13 তারিখ রাতে একটি ভিডিও কলে কথা বলে মেয়েটি তারপর থেকে তার কাছে বিভিন্ন কল আসতো। মেয়েটি তাদের বিভিন্ন বেনামি অ্যাকাউন্টে টাকা পাঠাতো। এখন মেইন কাজ হলো এদের পেছনে যে আছে তাকে খুঁজে বের করা। শুভ্র রোদ মানে হ্যাকার গার্লসের লিডারকে ইনফর্ম করে যে সাবধানে থাকতে, কারণ হ্যাকাররা যারা খুন পর্যন্ত করতে পারে এত নিখুঁতভাবে, তারা কতটা মারাত্মক তা ধারণা করা হয়ে গেছে। আর রোদ যেহেতু খোঁজ খবর নিয়েছে এলাকায় ঘুরে ঘুরে, তখন নিশ্চিত হ্যাকারদের নজরে পড়েছে, তাই তাকে সাবধানে কাজ করতে হবে। আর কথা প্রোটেকশন দেয়া শুভ্রের দায়িত্ব। শুভ্র ওই হ্যাকারদের সম্পর্কে খুঁজতে থাকে, কিন্তু ট্রেস করতে পারছে না। পুরো ইতিহাস মুছে ফেলেছে ওই হ্যাকার দল। শুভ্র রাতে আর কিছু করে না, বাসায় চলে যায়। বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আর অয়ন আর বাকিরা ফার্ম হাউসেই আছে, কোনো খোঁজ পেলে শুভ্রকে ইনফর্ম করবে। মাঝরাতে শুভ্রের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। নোটিফিকেশনে শো করছে যে কেউ বা কারা যেন হাইড্রা 2.0 এর ফায়ারওয়াল ভাঙার চেষ্টা করছে। এই সিকিউরিটি সিস্টেম অনলি রোদ ইউজ করে, তাই এর মানে হচ্ছে রোদ অনেক বড় বিপদে আছে। যেহেতু শুভ্রের কাছে ওদের সার্ভার রুমের ঠিকানা ছিল, তাই শুভ্র সোজা সেখানে চলে যায়। কিন্তু সেখানে পৌঁছে শুভ্র একটু বিব্রত হয়ে যায়, কারণ এটা একটা বাড়ি। শুভ্র দেখে যে 3 তলায় একটি রুমে লাইট জ্বলছে, তাই শুভ্র অনেক কষ্টে পাইপ বেয়ে সেখানে চলে যায়। জানালা দিয়ে দেখতে পায় যে রোদ ও তার বান্ধবীরা অনেক বিজি সিস্টেম হ্যাক করা আটকাতে। শুভ্র জানালায় নক করে। প্রথমে কেউ শুনতে না পেলেও রোদ শুনতে পায়। রোদ গিয়ে জানালা খুলে দেয় এবং ভয়ে চিৎকার দিতে নিলে শুভ্র মুখ চেপে ধরে। শান্ত হও, আমি মাফিয়া বয়। মজা করার টাইম পেলেন না? কোন মতলবে এখানে এত রাতে এসেছেন? রোদ শুভ্রকে চিনতে পারেনি মাফিয়া বয় হিসেবে, কেননা শুভ্র তাড়াহুড়োতে মাস্ক লাগাতে ভুলে গেছে। শুভ্র কোনো কথা না বলে ওর বান্ধবীদের সরিয়ে কম্পিউটারের কিবোর্ড হাতে নিয়ে টাইপিং শুরু করে। শুভ্র দেখে যে ফায়ারওয়াল সব টপকে ফেলেছে। হ্যাকার দল আর কয়েকটা বাকি, এর মানে হ্যাকার দল জানতে পেরে গেছে যে রোদ কোন এলাকায় থাকে। শুভ্র 20 সেকেন্ডে ওদের সিস্টেম হ্যাক করে নেয় আর সার্ভার লোকেশন নোট করে সার্ভার অফলাইন করে দেয়।
রোদ আর ওর বান্ধবীরা এতক্ষণ সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। ওরা বুঝতে পেরে গেছে যে এই আর কেউ না, স্বয়ং মাফিয়া বয়। আই এম সরি, আমি কোনোদিন ফেস দেখিনি, তাই চিনতে পারিনি। অসুবিধা নেই। আসলে আমি জানতাম না, মানে কোন দিন বুঝতে পারিনি যে আপনি মাফিয়া বয়। কিভাবে বুঝবো বলেন? এভাবে খ্যাত হয়ে ঘুরে বেড়ান। আমি যদি না আসতাম তাহলে কি করতে? হ্যাঁ, জানো না এরা কতটা মারাত্মক, যদি কিছু হয়ে যেত। আমি ভেবেছিলাম আপনাকে ইনফর্ম করব, কিন্তু আপনাকে এত রাতে বিরক্ত করব তাই আর কি। আর আমার কিছু হলে আপনার কি? আসলেই তো আমার কি যে আমার কিছু হবে। শুভ্রের মন খারাপ হয়ে গেছে। আসলে আমি ওভাবে বলি নাই। আমি শুনতে চাইছি, আমার সাথে চলো, তোমাকে আর একা রাখা যাবে না। তোমাকে একদিন একা ছেড়ে যে অবস্থা, আর আমার কিছু যাতে হয় সেই ব্যবস্থাই করবো আজ। মানে কোথায় যাব? জাহান্নামে চলো। রোদ ওর বান্ধবীদের বিদায় জানিয়ে শুভ্রের সাথে চলে যায়। শুভ্র রোদকে একটা জায়গায় নিয়ে আসে। রোদ বুঝতে পারছে না যে কী হচ্ছে। একটু পর অয়ন, সায়ন, অর্ক সবাই চলে আসে, সাথে শুভ্রের মা বাবা আর রোদের মা বাবা আর রোদের বান্ধবীরাও। রোদ তো এদের দেখে হয়ে আছে, মানে অনেক বড় লেভেলের একটা ধাক্কা খেয়েছে। এর মধ্যে সূর্যি মামা নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। রোদ দেখতে পায় যে সবাই একটি কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আরও বড় শক খায়। শুভ্র রোদকে সবার থেকে একটু আড়ালে নিয়ে যায়, রোদের সামনে হাঁটু কেটে বসে প্রপোজ করে। ভালোবাসা শব্দটা ছোট হতে পারে, কিন্তু এর গভীরত্ব, মর্যাদা, গুরুত্ব অন্য যে কোনো কিছুর চাইতে 1000 গুণ বেশি। আমি মনে করি এই শব্দটা, এই অনুভূতিটা সৃষ্টি করতে শুধু আমার আর তোমার জন্য বানিয়েছে। ভালোবাসার রূপ সৌন্দর্য বিবেচনা করে হয় না, দুটি সুন্দর মনের মিলনে হয়। তাই ভেবো না যে তোমার সৌন্দর্যের প্রেমে পড়েছি। তোমার প্রতি এখন যতটুকু ভালোবাসা আছে, সারা জীবন এর থেকে এক চিলতেও কমবে না, বরং বাড়বে। তোমাকে আমি একদিন, 2 দিন না, ক্লাস 8 থেকে ভালোবাসি, কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারিনি। আজ সেই মহেন্দ্রক্ষণ প্রকাশ করার, তাই বলে দিলাম। দিবে কি তোমার হাতটি ধরার সুযোগ? দিবে কি আমায় তোমার সুখ দুঃখের ভাগীদার হওয়ার সুযোগ? দিবে কি সুযোগ তোমার সন্তানের আব্বু হওয়ার? দিবে কি আমায় তোমার সারা জীবন ভালোবাসার সুযোগ? বড্ড বেশি ভালোবাসি। রোদ কি বলবে ভেবে পাচ্ছে না। একটি মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে জানা ছিল না। আর এরা দুজন দুজনকে এতটা ভালোবাসে, কিন্তু কোনো দিন প্রকাশ করতে পারেনি। আমিও তোমাকে বড্ড বেশি ভালোবাসি। কোনো দিন ছেড়ে যাবে না তো? যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন ছেড়ে যাব না। মরে গেলে আত্মা হয়েই তোমার কাছে থেকে যাব। কি দিবে না সেই অধিকার? রোদ আর কিছু না বলে শুভ্রকে উঠিয়ে জড়িয়ে ধরে। পাশ থেকে হুইসেলের আওয়াজ আর তালির আওয়াজ শোনা যাচ্ছে। শুভ্র আর রোদ এতটাই বিভোর ছিল যে দেখতেই পায়নি পাশে সবাই দাঁড়িয়ে আছে। এরকম একটা সিচুয়েশনে মনের অবস্থা কি হতে পারে আপনারা তো জানেন। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বলেছিলাম আল্লাহ আমার ছেলেটাকে একটু চালাক চতুর বানিয়ে দাও। আল্লাহ যে এভাবে সারপ্রাইজ দিবে ভাবতেও পারিনি। পাশ থেকে শুভ্রের বাবা আর রোদের মা বাবা হো হো করে হেসে চলেছে। কি হলো সেটাই তো ভাবছেন। আমি বলি, শুভ্রের বাবা আর রোদের মা কলেজ লাইফের বন্ধু। শুভ্র যখন ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি চলে আসে, তখনই সবাই চিন্তায় পড়ে যায়। কিন্তু যখন অয়ন আর বাকিরা সবটা খুলে বলে, তখন শুভ্রের বাবা আপত্তি করলেও পরে যখন এখানে আসে তখন রোদের মাকে দেখে আর আপত্তি করেনি। সবাই রাজি এই বিয়েতে। রোদের বাবা মারও কোনো আপত্তি নেই। এরকম ভালো একটা ছেলের কাছে নিজের মেয়ের বিয়ে দিতে কে না চায়। কাজী আসে একটু পরে। সবার সম্মতিতে শুভ্র আর রোদের বিয়ে পড়ানো হয়। 1 সপ্তাহ বাদে ধুমধাম করে অনুষ্ঠান করা হবে। শুভ্র বউ নিয়ে বাড়িতে চলে আসে। সবটা খুব দ্রুত হয়ে গেছে। শুভ্র বাসায় গিয়ে পৌঁছায় সকাল 7টা বাজে। এখন বেশি একটা সকাল হয়নি। ঢাকার কোলাহল একটু একটু করে বেড়ে উঠেছে। মানুষ জেগে উঠছে আর যার যার কাজে যাচ্ছে। শুভ্র বারান্দায় বসে বসে এই দৃশ্য উপভোগ করছে। আর শুভ্রের বাবাসহ বাকিরা বসে গল্প জুড়ে বসেছে। মা রান্নাঘরে নাস্তা রান্না করছে। সবটা শুভ্রের কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। একটা কমতি অনুভব হতো এতদিন, কিন্তু আজ আর তা হচ্ছে না। শুভ্রকে সকালে নাস্তা করার জন্য রোদ ডাকতে এলে, ওগো নাস্তা খেতে চলেন। ওগো এসব বলে আমায় একদম ডাকবে না। কেন? কথাটি একদম মুখের সামনে এসে বলল। শুভ্রের কেমন জানি লাগতেছে। রোদকে পেছন থেকে জাপটে ধরল। রোদ বোধহয় মাত্র গোসল করে এসেছে। গায়ে কেমন যেন একটা পারফিউমের ঘ্রাণ, আর অন্যদিকে চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে। সবটা শুভ্রকে পাগল করে দিচ্ছে। শুভ্র রোদের ঘাড়ে মুখ গুজে দেয়। তখনই ডাক পড়ে, কি রে শুভ্র, কোথায় তুই? নাস্তা করতে আয়। রোদমা কোথায় গেলি? রোদ নিজেকে ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে চলে যায়। শুভ্র একটু আগে কি হলো তা নিয়ে ভাবছে। শুভ্র নাস্তা খেতে চলে গেল।
মা নাস্তা দাও। আমি দিতে পারবো না, তোর বউকে বল। এই কেমন কথা? বউ আছে বলে মা খেতে দেবে না? কি আর করার, খেতে বসলো। রোদ বেড়ে দিচ্ছে আর শুভ্র খাচ্ছে। সারাদিন ব্যস্ততায় কাটলো দুজনারই। অন্যদিকে অয়ন ফার্ম হাউসের বিষয়টা সামলাচ্ছে। ফার্ম হাউসের সার্ভারগুলো অল টাইম মাফিয়া বয়ের প্রোটেকশনে থাকে, কিন্তু আজ মাফিয়া বয় আর এখানে নেই। আছে মাফিয়া বয়ের আপগ্রেডেড সিস্টেম, যা হ্যাক করা আর তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করা একই কথা। কিন্তু তবুও মানুষ মাত্রই ভুল। শুভ্র কাল রাতে ভুলে সিকিউরিটি সিস্টেমের ফায়ারওয়াল নামিয়ে রেখেছিল। আজ সেটারই সুযোগ নেবে হ্যাকার দল, যা সবার অজানা। এক কথায় শুভ্রের বাড়ি এখন কোলাহল মুক্ত, মানে সবাই যে যার বাড়িতে চলে গেছে। শুভ্র আর রোদের বাসরাজ। রোদকে তার বান্ধবীরা সাজাচ্ছে, হয়ন আর বাকিরা শুভ্রের বাসায় চলে এসেছে। শুভ্র ছাদে বসে আছে, সাথে ওর বন্ধুরা। গল্প জুড়ে বসেছে সবাই। শুভ্রের যেন আর তর সইছে না। রাত 12:39। শুভ্রকে অয়নরা ঠেলে ঠুলে বাসরে ঢুকিয়ে দেয়। শুভ্র খাটের কাছাকাছি যেতে রোদ খাট থেকে নেমে শুভ্রকে সালাম করে। অয়নরা বাইরে বেরিয়ে যে যার রুমে চলে গেছে। শুভ্র গিয়ে আস্তে আস্তে রোদের পাশে বসে। তুমি আমাকে কতটা ভালোবাসো? এরকম একটা প্রশ্ন শুনে শুভ্র একটু অবাক হয়, কিন্তু শুভ্র সব কিছুর উত্তর ঠান্ডা মাথায় দেয়। কারেন্টকে যতটা ডিভাইস ভালোবাসে তার চাইতেও বেশি, কম্পিউটার যতটা সফটওয়্যার ভালোবাসে তার চাইতেও বেশি। তুমি আমার সফটওয়্যার আর তুমি আমার কারেন্ট। রোদ হো হো করে হেসে দেয় আর বিছানায় গড়াগড়ি খেতে থাকে। শুভ্র সাইডে দাঁড়িয়ে রোদের হাসি দেখছে, যেন মুখটা ঝরছে। এইটা কোনো উপমা হলো? যদি আমি কারেন্ট হই তাহলে আমি না থাকলে কি করবা? কারেন্ট ছাড়া ডিভাইস অচল, তেমনি তুমিই না, আমি অস্তিত্বহীন। যদি এখন প্রশ্ন করো যে যদি আমি এই সফটওয়্যার হয়ে থাকি আর আমি যদি পুরনো হয়ে যাই তাহলে কি করবে, তাহলে আমার উত্তর হবে যে তুমি যতই পুরনো হও না কেন, এই মাফিয়া বয় তোমাকে আপডেট করে নেবে। রোদ নিশ্চুপ হয়ে যায়। আসলে শুভ্রের রোদের গভীরত্ব কথা এখনো উপলব্ধি করতে পারছে। রোদকে জড়িয়ে ধরে শুভ্র। সারা জীবন তোমার কারেন্ট আর সফটওয়্যার করে রাখবে তো? অবশ্যই। কি ভাবলেন গল্প শেষ? ক্লাইম্যাক্স সবে শুরু। শুভ্রের ফোনে কেউ কল দেয়। হ্যালো। ও মাই গড, এত বড় মিস্টেক আমি কিভাবে করলাম? রোদ, সরি, আমার একটু কাজ আছে। শুভ্র শোকেসের সাইডে চেয়ার নিয়ে বসে পড়ে। শোকেসটি ওপেন করা হলে রোদ বাঘহীন হয়ে যায়। এই যেন একটা ছোটোখাটো সাইবার রুম। শুভ্র কম্পিউটারের বুলেট গতিতে টাইপিং করছে। রোদ, পিছনের ড্রয়ারে দেখো একটা পেনড্রাইভ আছে, ওইটা পিসিতে কানেক্ট করো। রোদ শুভ্রের কথা মতো কাজটা করে ফেলে। শুভ্রকে একটু চিন্তিত দেখা যাচ্ছে। রোদ বুঝতে পারে যে কোনো সমস্যা হয়েছে। রোদ ভাবতে থাকে, লে সামলা ঠেলা, হ্যাকার বিয়ে করে বাসর রাতে বসে কম্পিউটারের সাথে রাত কাটা। অন্যদিকে হ্যাকার দল খুশিতে নাচছে। তারা মনে করছে যে তারা হ্যাক করে ফেলেছে, কিন্তু তারা জানে না তারা কার সাথে লাগতে গেছে। শুভ্র এখানকার এলাকার লোকেশন ট্রেস করতে পেরেছে হ্যাকার দল, কিন্তু শুভ্রের সার্ভার এখনও ট্রেস করতে পারেনি। শুভ্র ওদের সার্ভার ডাউন করে দিয়েছে। ওরা আপাতত কোনো কাজ করতে পারবে না, তাই শুভ্র একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু একরাশ চিন্তা এখনও শুভ্রের মাথায় ঘুরপাক খাচ্ছে, যে তারা ওর লোকেশন জেনে যায়নি তো? তাহলে তো অয়ন, অর্ক ও সহ বাকি সবাই বিপদে আছে। কেননা এরা মার্ডার করতেও একবার ভাববে না। শুভ্র এত সব আকাশ পাতাল ভাবছে, তখনই ঘাড়ে কারো নিঃশ্বাস অনুভব করে ভয়ে চিৎকার দিতে নেয়। তখনই মনে পড়ে যে সে এখন আর একা নেই, তার বিয়ে হয়ে গেছে আর তার বউ রোদ তার ঘাড়ে মুখ দিয়ে আছে। আমাকে তো এখনই ভয় পাইয়ে দিয়েছিলাম। কেন? আমি কি পেতনি যে আমাকে দেখে ভয় পাবা? না, কে বলছে তুমি পেতনি? তুমি তো শাকচুন্নি। বলে হেসে গড়াগড়ি খেতে থাকে। আর ওইদিকে কথা রাগে ফুঁসছে। রোদ বিছানায় গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। শুভ্র ব্যাপারটি লক্ষ্য করে সে বুঝতে পারে যে তার বউটি রাগ করেছে। তার বউয়ের রাগ ভাঙানো গুরুদায়িত্ব যে তার ওপর, এখন তাকে রাগ ভাঙাতে হবে। শুভ্র বিছানায় গিয়ে রোদকে পেছন থেকে জড়িয়ে ধরে। রোদ শুভ্রের হাত সরিয়ে দেয় আর শুভ্র আবারও জড়িয়ে ধরে। রোদ আর এবার শুভ্রকে ছাড়িয়ে দেয় না। রোদ শান্ত হয়ে গেছে। শুভ্র বুঝতে পারে যে রোদ কাঁদছে। রোদ, তুমি কি রাগ করেছো? কি হলো, কথা বলছো না কেন? তুমি আমাকে পেতনি বলতে পারলা? এই জন্য বুঝি আমার বাবুটা রাগ করেছে? আমার সাথে কথা বলবা না। শাকচুন্নি বললা, এখন আবার ঢং করো, তাই না? তো কি করলে রাগ ভাঙবে আমার বাবুটা? 101টা কিস করতে হবে। 100টা বুঝলাম, একটা আবার কি? ট্যাক্স। ও তো এখন শুরু করব না, 3 বছর পরে। হ্যাকিং ছাড়া আর কিছু পারো?
অনেক কিছুই পারি। দেখি তুমি কি কি পারো। হুম। বাকিটা আর লিখতে পারলাম না, আমার এক্সপিরিয়েন্স নাই। তো আপনারা বিয়ে করে এক্সপিরিয়েন্স নেন, আমার লজ্জা করে ভাই। সকালে অয়নের ফোনে ঘুম ভাঙে। শুভ্র জিজ্ঞাসা করে কি হয়েছে। রোদও উঠে পড়েছে। আসলে কে বা কারা যেন কালকে রাতে আমাদের ফার্ম হাউসে এসে ভাঙচুর করেছে। আমাদের সার্ভার রুমে ঢুকতে পারেনি, তাই সার্ভার রুমে কোনো ক্ষতি হয়নি। ওকে, আমি সন্ধ্যায় আসছি, আর তুই বাসায় যা, সন্ধ্যায় আমি আসছি। এখন হ্যাকাররা আমাদের চিনে ফেলতে পারে। ওকে, তুই আসিস, আমি সবাইকে বলে দিচ্ছি। কি হয়েছে? তেমন কিছু না। বলে এড়িয়ে যায় শুভ্র, চায় না রোদ টেনশন করুক। এদিকে আসো, চল আর একটু ঘুমাই। শুভ্র, তুমি কথা এড়িয়ে যাচ্ছ কেন? কোথায়, আমি তো কিছু এড়াচ্ছি না। তুমি আনরোমান্টিক হয়ে গেছো একদিনেই। ওলে আমার রোমান্টিক বাবুলে। শুভ্র রোদের থেকে কথাটা লুকাতে পেরেছে, তাই একটু চিন্তামুক্ত। সারাদিন কথাকে নানাভাবে এড়িয়ে গেছে। সন্ধ্যায় শুভ্র বেরিয়ে যায় ফার্ম হাউসের উদ্দেশ্যে, আর রোদ শুভ্রকে বেরিয়ে যেতে দেখে তার পিছু নেয়। কিন্তু শুভ্র জানে না যে কেউ তার জন্য ফাঁদ পেতে বসে আছে, আর তারা হলো হ্যাকার গোষ্ঠী। শুভ্র ফার্ম হাউসের এরিয়ায় পৌঁছায়। ওইখানে পৌঁছে অয়ন, অর্ক, সায়ন এদের সবাইকে কল দেয়। ওরা জানায় যে ওরা ফার্ম হাউসের পেছনে অবস্থান করছে। শুভ্র ওইখানে পৌঁছে ওদের খুঁজতে থাকে। পরে দেখে যে সবাই একটি বেঞ্চে বসে আছে আর ওর জন্য অপেক্ষা করছে। শুভ্র ওদের কথা বলে ফার্ম হাউসের ভেতরে যায়। অয়ন আর শুভ্রের ফিঙ্গারপ্রিন্টে সার্ভার রুম খোলে, তাই অয়ন ফিঙ্গারপ্রিন্ট দিল। শুভ্র রুমে ঢুকেই পুরো সার্ভার রুমের কন্ট্রোল একজনের কাছে হস্তান্তর করে। শুভ্র খবর পেয়েছে মাফিয়া বয়েজ গ্রুপের কেউ হ্যাকার দলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তাদের হয়ে কাজ করছে, আর সে যে কেউ হতে পারে। অয়ন বুঝতে পারে যে সার্ভার রুমের কন্ট্রোল আর ওদের হাতে নেই। ব্যাপারটি অর্ক আর সায়নও বুঝতে পারে। হঠাৎ একটা গুলির আওয়াজ হয়। শুভ্র লক্ষ্য করে তার পেট বরাবর গুলি লেগেছে। অয়ন দেখে যে শুভ্রের পেটে গুলি লেগেছে। অয়ন শুভ্র বলে জোরে চিৎকার দেয়। সায়ন অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা তার পাশে দাঁড়িয়ে থাকা অর্ক অয়নের পিস্তল দিয়ে গুলি চালিয়েছে। হারামির বাচ্চা, বন্ধুত্বের এই মূল্য দিলে? টাকার জন্য আমি সব করতে পারি। তোর কত টাকা লাগতো আমাকে বলতি, তোর মুখে ছুঁড়ে মারতাম। শুভ্র পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর মুচকি হাসি দিচ্ছে। এক পর্যায়ে জোরে চিৎকার করে হাসতে লাগলো। তোর হাসি আমি বের করছি, দাঁড়া। বলেই আরেকটি গুলি চালায়, কিন্তু এইটা এবার সোজা অয়নের বুকে লাগে। অয়ন শুভ্রকে বাঁচাতে গুলিটা নিজের ওপর খেয়ে নিয়েছে। সায়ন জোরে একটা লাথি মারে অর্ককে। অর্কর হাত থেকে পিস্তলটা পড়ে যায়। সায়ন আর অর্কর ধস্তাধস্তি এক পর্যায়ে চরম পর্যায়ে চলে যায়। সায়ন শুভ্রর পিস্তল নিয়ে অর্কর বুকে পেটে কয়েকটি গুলি চালায়। অর্ক মাটিতে লুটিয়ে পড়ে। শুভ্র অয়ন আর সায়নকে বলে, সার্ভার এখন আমার কন্ট্রোলে আছে, কিন্তু অর্ক আমাদের সব তথ্য হ্যাকার দলের কাছে দিয়ে দিছে, তাই আমাদের সবার লাইফ রিস্কে আছে। আর আমরা যদি এখন ফ্যামিলির কাছে যাই তাহলে ওদের জীবনও ঝুঁকিতে পড়বে। আমি চাই না আমাদের জন্য কারো ক্ষতি হোক। অয়নের অবস্থা খারাপ, তাইও কোনো মতে হ্যাঁ বলে, আর সায়নও সম্মতি জানায়। হঠাৎ দরজা জোরে লাগানো শব্দে ভয় পায় শুভ্র। তাকে দেখে অর্ক ওর জায়গায় নেই, আর দরজাটি বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। মানে এটা অর্কর কাজ। ও এখনও মরেনি, আর বারবার অ্যালার্ম বেজে চলেছে। মানে কেউ ইচ্ছে করে ভুল ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে যাতে রুমটি সম্পূর্ণভাবে লক হয়ে যায়, আর ওরা এখানেই পচে মরুক। অ্যালার্ম তীব্র আওয়াজ করে বন্ধ হয়ে গেছে, মানে রুমটি লক হয়ে গেছে। অয়নের অবস্থা অনেক খারাপ, ও দ্রুত চিকিৎসার দরকার। আর শুভ্ররও। সায়নের তেমন কিছু হয়নি, তাই সায়ন ওদের ধরে বের করতে পারত, কিন্তু কোনো পথ নেই। আমার কিছু হয়ে গেলে আমার মা বাবাকে দেখে রাখিস। তোর কিছু হবে না, আমি মরে গেলেও তোকে বাঁচিয়ে দিয়ে যাব। সায়ন ঘেমে একাকার হয়ে যাচ্ছে অয়ন আর শুভ্রর অবস্থা দেখে। দেখ কি হয়, আমাদের হায়াত থাকলে আমরা অবশ্যই বেঁচে থাকব। কথা আছে না, রাখে আল্লাহ মারে কে। শুভ্র তাও হেসে যাচ্ছে আর বলছে, অর্ক তুই অনেক পস্তাবি। একটা কথা তুই বলে গেছিস যে আমি তোর উস্তাদ, তুই আমার না, আর উস্তাদের মায়ের শেষ সাথে। অর্ক বাড়িটাকে আগুন লাগিয়ে দেয়। বাইরে থেকে রোদ ফলো করতে করতে এই পর্যন্ত পৌঁছেছে। রোদ আগুন দেখে প্রচণ্ড ভয় পায়, কেননা বাড়িটাতে শুভ্র আছে। রোদ কী করবে ভেবে না পেয়ে মাটিতে বসে পড়ে। আগুন বাড়িটাকে গ্রাস করছে, আর রোদ নিরুপায় হয়ে দেখছে আর চোখের জল ফেলছে। এক পর্যায়ে রোদ সেন্সলেস হয়ে যায়। রোদের যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। চারিদিকে তাকে ভালো করে দেখে যে শুভ্রের বাবা মাও বসে আছে। রোদের গতকাল রাতের কথা মনে পড়ে যায়। শুভ্র কই? আমার শুভ্র কই? ওকে ছাড়া আমি বাঁচবো না। শুভ্রের বাবা মা ওকে মিথ্যা আশ্বাস দিতে থাকে যে শুভ্র বেঁচে আছে আর ওর কিচ্ছু হয়নি। আর রোদের উন্মাদ হয়ে যাচ্ছে শুভ্রের জন্য, কেননা নিজের চোখে জ্বলতে দেখেছে বাড়িটাকে। আর রোদ যখন অজ্ঞান হয়
আর তখন আশেপাশের রাস্তা দিয়ে চলতে গাড়ি থেমে যায় বাড়িটার আগুন দেখে, আর সেখানে রোদকে পেয়ে সবাই হসপিটালে নিয়ে আসে। আর সবাই জানে যে ওই দিন রাতে বাড়িটাতে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে, আর সেখানে শুভ্র, অয়ন আর অর্ক আর সায়নের জীবনের সমাপ্তি ঘটেছে। অন্যদিকে রোদকে বাড়িতে শিফট করা হয়েছে। রোদ মানসিকভাবে ভেঙে পড়েছে। নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে কেউ বা ভালো থাকতে পারে? কিন্তু আজ কেন জানি হঠাৎ শুভ্রের ল্যাপটপটা রোদকে বারবার টানছে। রোদ ল্যাপটপটা খুলে দেখে ওয়ালপেপারে রোদ আর শুভ্রের বিয়ের ছবি। তখনই মেইল বক্স চেক করে, দেখে একটা মেসেজে লেখা, তোমাকে ছেড়ে কোথাও যায়নি, শুধু সময়ের অপেক্ষা মাত্র, আবার ফিরে আসবো, শুধু অপেক্ষা করো। এর মানে কি শুভ্র এখনও বেঁচে আছে? শুভ্র বেঁচে থাকলেও কিভাবে বাঁচলো? আর বেঁচে থাকলে লুকিয়ে আছে কেন? এইসব প্রশ্ন রোদের মাথায় ঘুরপাক খেতে থাকে। রোদ একদিকে প্রশ্নের সমাধান খুঁজতে চাচ্ছে, অন্যদিকে শুভ্রের বেঁচে থাকায় খুশিতে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। রোদ ল্যাপটপটা হাতে নিয়ে মেসেজটার সোর্স খুঁজতে থাকে, যে কোথা থেকে এসেছে। অনেক খোঁজাখুঁজির পরও কোনো তথ্য হাতে আসে না। রোদ জানে শুভ্র কী জিনিস, আর ওর পাঠানো মেসেজের লোকেশনও বের করতে পারবে না, তাও ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোদ এখন অনেক করে চাইছে যাতে শুভ্রর সাথে কথা বলতে পারে, কিন্তু সেটা তখনই সম্ভব যখন শুভ্র চাইবে। বর্তমানে আসা যাক, এর মধ্যে কেটে গেছে আরও কয়েক মাস। রোদ এখনও এই আশায় বেঁচে আছে যে শুভ্র ফিরে আসবে। রোদের বাবা মা সহ শুভ্রের বাবা মা রোদের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু রোদ সাফ না করে দিয়েছে। রোদ বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানিতে জব করে। শুভ্রের স্মৃতিগুলো এ নিয়ে রোদ এখনকার জীবন কাটায়। রোদ অফিস ছুটি দিলে ওই দিন রোদ ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয় গাড়ি নিয়ে। রোদ ঢাকা পেরিয়ে বিশ্ব রোদের কাছাকাছি আসতেই পথে একটি রেস্টুরেন্টের চোখে যায়। রাস্তার সাথে হওয়ায় স্পষ্ট দেখতে পায় একজনকে, এ আর কেউ না, শুভ্র। রোদ মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে। রোদ ভাবে হয়তো ভুল দেখছে, চোখ মুখে আবারও তাকায়, একই দৃশ্য দেখতে পায়। রোদ গাড়ি পার্ক করতে নিলে দেখে যে শুভ্র উঠে একটি গাড়িতে উঠেছে, সাথে আরও দুজন আছে, অয়ন আর সায়ন। রোদ ওদের দুজনকেও ভালো করে চিনে। রোদ গাড়ি পার্ক না করে ওই গাড়ির পিছু নেয়। গাড়িটা খুব দ্রুত চলছিল, আর ওই গাড়ির সাথে গাড়ির গতি মিলিয়ে গাড়ি চালাতে রোদের বেগ পেতে হচ্ছিল। রোদ দেখতে পায় গাড়িটা শহর ছেড়ে অনেকটা ভেতরে চলে আসে। গ্রাম এলাকায় ধরতে গেলে গাড়িটা একটা জমিদার বাড়ির সামনে এসে থামে। জমিদার বাড়িটার ভেতরে চলে যায় ওরা, পেছনে পেছনে রোদও যায়। অয়ন বুঝতে পারে যে কেউ ওদের পিছু নিয়েছে, তাই পিস্তলটা বের করে পেছনে ঘুরতেই রোদকে দেখতে পায়। রোদকে দেখে পিস্তলটি নামিয়ে নেয়। রোদের চোখে চোখ পড়ে যায় অয়ন, দেখতে পায় অনেক রাগ অভিমান। সায়ন আর শুভ্র পেছনে অয়নকে না দেখে এগিয়ে গিয়ে দেখে রোদকে। রোদ শুভ্রকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে লাফ দিয়ে 2 পা দিয়ে জড়িয়ে শুভ্রের কোলে উঠে পড়ে, কান্না করতে থাকে। অয়ন আর সায়ন সাইডে দাঁড়িয়ে চুপ করে আছে। কে আপনি এভাবে জড়িয়ে ধরে আছেন কেন আমায়? রোদ শুভ্রের মুখে এই কথাটি শুনে শুভ্রকে ছেড়ে দেয়। আমি জানতাম এমনই করবে। এখন তো আমাকে আর ভালোই লাগে না। বলো, তোমার নতুন স্ত্রী কই? কিসব আলতু ফালতু বলছেন? এই অয়ন ইনি কে? এখান থেকে নিয়ে যাও না খেয়ে। ও তোর বউ। কিসের বউ? আমি কি বিয়ে করেছি? কবে করলাম? তুই ভুলে গেছিস? এনাকে কোথায় যেন দেখেছি, ঠিক মনে পড়ছে না। অনেকবার দেখেছি। তোরেকে নিয়ে যা, আমার মাথা ব্যথা করছে। ভাবি চলে আসেন। কি হয়েছে ওর? সে এক লম্বা কাহিনী, কিন্তু ও যা করছে তা ও জানে না। ও আমাদের দুজনকেই মাঝে মাঝে চিনতে পারে না। কি হয়েছে ওর সেটা বলো। ওর মেমোরি লস হয়েছে। কি? বলেই মাটিতে বসে পড়ে রোদ। নিজেকে শক্ত করুন, ওর ট্রিটমেন্ট চলছে। প্রথমে তো আমাদেরই চিনতে পারতো না, এখন ধীরে ধীরে সব মনে পড়ছে। কিভাবে হয়েছে এরকম? আমি বলি, আপনি সহ পুরো দুনিয়া জানে আমরা মৃত। ওই দিন রাতে কি হয়েছিল সেটা আমি বলি। অর্ক আমাদের সাথে বেইমানি করেছিল। শুভ্র ও আমাকে গুলি করেছিল এবং আমাদের সবাইকে সার্ভার রুমে আটকে দিয়েছিল। কিন্তু ও জানতো না যে সার্ভার রুমের একটি এক্সিট আছে। ইভেন আমরাও জানতাম না, শুধু শুভ্র জানতো। সার্ভার রুম থেকে ওই পথ দিয়ে আমরা বের হয়ে এসেছিলাম। ওই বাড়ি থেকে অনেকটা দূরে একটি ম্যানহোল দিয়ে বের হয়ে আমরা হসপিটালে যাচ্ছিলাম। তখনই একটি গাড়ি এসে শুভ্রকে ধাক্কা মারে। সেই থেকে এই অবস্থা। ডাক্তাররা বলেছে যে অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাত লাগার জন্য এমনটা হয়েছে। আর আপনার কাছে একটি মেসেজ সেন্ড করা হয়েছিল, সেটা আমি সেন্ড করেছিলাম শুভ্রের অর্ডারে। রোদ এতক্ষণে সব বুঝতে পেরেছে। এখন কি করা যায়? ওর ট্রিটমেন্ট চলছে, কালকে লাস্ট একটা অপারেশন হবে। সেটি সাকসেস হলে শুভ্রের সব মনে পড়ে যাবে। আর ওর স্মৃতি না পেলে আমরা অনেক বড় বিপদে পড়ব। কেননা কেবল আমি জানি যে শুভ্রের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রোগ্রাম আছে, যেটি একটি স্যাটেলাইটে রাখা আছে। আর কেবল ওটিই পারে আমাদের সব আগের মতো করে দিতে।
কিন্তু শুভ্রের যেহেতু স্মৃতিশক্তি নেই আর আমি অতটা দক্ষ নই যে ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে হ্যাক করে কন্ট্রোল নেব। ওর ওই প্রোগ্রাম যার নাম বাদশা, সেটা অনেক পাওয়ারফুল। শুভ্রের 5 বছরের সাধনা, সারা পৃথিবীর হ্যাকারদের নাচাতে যার কয়েক সেকেন্ড সময় লাগবে। শুভ্র ওটা ব্যবহার খুব কম করত। আমার লাইফে আমি মাত্র একবার ওটিকে ব্যবহার করতে দেখেছি। বর্তমানে আমরা 3 জনই বাদশার নিরাপত্তায় আছি। শুভ্র যদি 3 দিনে একবার বাদশার সাথে যোগাযোগ না করে তাহলে বাদশা নিজে থেকেই শুভ্রকে খুঁজে নেবে। আর ও এখন আমাদের ওপর নজর রেখে চলেছে, কেননা শুভ্র ফার্ম হাউস থেকে বেরিয়ে বাদশাকে একটি কমান্ডো দিয়েছিল যে ট্রাস্ট নো বডি অ্যান্ড প্রটেক্ট মাই ফ্যামিলি। বাচ্চা কি আমার উপরও নজর রাখছে? তোমার ফোন ল্যাপটপ যা আছে সব বাচ্চার প্রোটেকশনে আছে। তুমিও তো হ্যাকার, চাইলে পরীক্ষা করে দেখতে পারো। ও মাই গড, আমি নিজেও জানতাম না যে কেউ আমার উপর নজর রাখছে। শুভ্র সুস্থ হলেই আমরা সবাই আগের মতো জীবনযাপন করতে পারবো। শুভ্র কি সুস্থ হবে? আর রোদ কি ফিরে পাবে আগে শুভ্রকে? অয়ন আর সায়ন কি পাবে আবার আগের মতো সবটা? শুভ্রের অপারেশনের সব ব্যবস্থা হয়ে গেছে? কালকে ঢাকা হসপিটালে শুভর অপারেশন হবে। আচ্ছা, তাহলে আমি এখানে থেকে যাই। নো প্রবলেম, বাট বাড়িতে কি বলবে? ওনার তো শুভ্রের মৃত্যুতে এমনিতেই ভেঙে পড়েছেন, এখন আবার যদি তোমাকে নিয়ে টেনশনে পড়ে যায় তাহলে? ও নিয়ে তোমাদের ভাবতে হবে না, সবাই জানে আমি অফিসের কাজে বাইরে আছি। তোমার অফিসের কাজের ক্ষতি হবে না? না, বলে দিব যে আমি অসুস্থ। তাহলে তো হয়েই গেল। রোদ আলাদা একটি রুমে চলে যায়। প্রায় রাত হয়ে এসেছে। গাড়ি থেকে লাগেজ নিয়ে আসে। রাতের খাবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতে বলে অয়নকে। অয়ন এনে দিলে রোদ রান্না শুরু করে দেয়। রান্না শেষ হতেই সবাই টেবিলে এসে খেয়ে যায়। শুভ্র এসে কিছুক্ষণ রোদের চেহারার দিকে চেয়ে থেকে আবারও খাওয়ায় মনোযোগ দেয়। খাবার শেষে শুভ্রও চলে যায়। দুপুরে শুভ্রের অপারেশন, তাই সবাই প্রিপারেশন নিতে থাকে। সবাই হাসপাতালে চলে এসেছে। অপারেশন একটু বাদেই শুরু হবে। শুভ্রকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে ইঞ্জেকশন দিয়ে। শুভ্রকে ওটিতে নেওয়া হচ্ছে। রোদ শুভ্রের স্ট্রেচারের সামনে দাঁড়ায় শুভ্রর গালে, মুখে, চোখে একে একে চুমু দেয়। রোদ অপারেশনের ফর্মালিটি পূরণ করার সময় একটি ফর্ম পড়েছিল। ওখানে লেখা ছিল যেহেতু ব্রেন সংক্রান্ত অপারেশনে, তাই রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু অপারেশনটা করাও যে জরুরি। শুভ্র, তোমাকে ফিরে আসতে হবে, আমার জন্য হলো ফিরে আসতে হবে। শুভ্রকে ওটিতে নেওয়া হচ্ছে। রোদ শুভ্রের মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। শুভ্রের অপারেশন শুরু হয়ে গেছে। রোদ, অয়ন, সায়ন ওরা সবাই বাহিরে ওয়েট করছে। অপারেশন শেষ হতে 4 ঘন্টা মতন সময় লাগবে। রোদ জোহরের ওয়াক্তের নামাজ পড়ে নেয় আর আল্লাহর কাছে শুভ্র সুস্থতার জন্য দোয়া কামনা করে। অপারেশনের সময় যেন ফোরাচ্ছে না। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন অপারেশন শেষ হবে আর তারা সেই আগের শুভ্র, মাফিয়া বয়কে দেখতে পাবে। সাইবার জগতে সবাই মাফিয়া বয়ের অফলাইন অ্যাক্টিভিটি নিয়ে চিন্তিত। অনেকে খুশি, আবার অনেকে হতাশা নিয়ে বসে আছে। শুভ্রের অপারেশন শেষে ওটি থেকে ডাক্তাররা বেরিয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব, আমার শুভ্রের কি অবস্থা? চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল। ওনার জ্ঞান ফিরতে একটু টাইম লাগবে, আর এতক্ষণ এই পুরো সময়টা ওর পাশে কেউ সবসময় থাকতে হবে, প্রপার কেয়ার করতে হবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি সব সময় ওর পাশে থাকবো, প্রপার কেয়ার করব। আজ 2 দিন হয়ে গেছে শুভ্রর জ্ঞান এখনও ফেরেনি। ডাক্তারদের মতে ব্রেনের অপারেশন, তাই সবটা সামাল দিয়ে সুস্থ হতে একটু সময় লাগবে। অয়ন আর সায়ন বাইরে গেছে কিছুক্ষণ আগে। রোদ রুমে শুভ্রের বেডের পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। হঠাৎ কোনো কিছুর আওয়াজে রোদের ঘুম ভেঙে যায়। রোদ চেয়ে দেখে গ্লাস ফ্লোরে পড়ে আছে আর শুভ্র একটু একটু করে চোখ খুলছে। তোমার জ্ঞান ফিরেছে তাহলে? ডাক্তার সাহেব বলে ডাকতে থাকে। ডাক্তাররা চলে আসে। আস্তে আস্তে চোখ খুলুন। আমার মাথা এত ব্যথা করছে কেন? আপনার ব্রেনের অপারেশন হয়েছিল, তাই এখন একটু ব্যথা অনুভবই। একটু ওয়েট করুন, দেখবেন আস্তে আস্তে ব্যথা কমে যাবে। আমার ব্রেনের অপারেশন হয়েছিল মানে? আপনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। শুভ্র আস্তে আস্তে সবটা মনে করার চেষ্টা করে। শুভ্র ঝাপসা ঝাপসা করে সব মনে পড়তে থাকে। এক পর্যায়ে শুভ্রর সব মনে পড়ে যায়। ফার্ম হাউসের সব ঘটনা, অর্কর বিশ্বাসঘাতকতা, আগুন লাগা অ্যাক্সিডেন্ট, সবটা। রোদ, শুভ্র তুমি ঠিক আছো তো? হ্যাঁ রোদ, তুমি এখানে? যাক বাবা, চিনতে পেরেছ অবশেষে। আমি আবার কবে তোমাকে চিনলাম না? সে অনেক লম্বা কাহিনী। বলো, আমি শুনতে চাই। শুভ্রকে প্রথম থেকে সবটা খুলে বলে। সরি তোমাদের সবাইকে কষ্ট দেওয়ার জন্য। বাবা মা ঠিক আছে তো?
এদিকে আসো। শুভ্র রোদকে এক টানে বেডে নিয়ে আসে। কি করছো? এতদিনের পাওনা সব সুদে আসলে পরিশোধ করছি। বলেই রোদকে কিস করতে থাকে। রোদও রেসপন্স দিতে থাকে। এক পর্যায়ে দরজায় কালো ঠকঠকানির আওয়াজে দুজনে ঘোর কাটে। চলে আসুন। অয়ন আর সায়ন ভেতরে প্রবেশ করে। কিরে ফহিনীরা, কেমন আছিস? কোথায় গেছিলি? হায় রে, তুই ভাই চিনতে পারছিস সেটাই অনেক। তাই বলে যদি ফৈন্নি হতে হয় তাও রাজি। হালা, তুই ফকিন্নি, তোর গোষ্ঠী ফকিন্নি, অনেক জ্বালাইছিস। এখন আমাদের দিন আইছে, এখন তোরে জ্বালাবো। জ্বালাইস? অর্ক আর ওই হ্যাগারদের কি খবর? ওরা এখন দেশের বাইরে আছে, কিন্তু কোথায় আছে সেটা বলতে পারলাম না। ওরা জানে আমরা মরে বেঁচে আছি। না জানলে তো আমাদের খেল খতম করে দিত। ওদের ক্ষমতা তখন আমাদের চাইতে বেশি ছিল, কারণ তুই থেকেও ছিলি না। আর ভাই, তোর এ আইরে সামলা। তুই দেখ, এখন তো হয়তো আমাদের উপর নজরদারি চালাচ্ছে। সব সামলাবো। রোদ, তোমার ফোনটা দাও তো। নাও। হ্যালো। ইয়েস বস। কি আপডেট আছে? সাইবার জগতে আপনাকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বাদশা, তোমার স্যাটেলাইটের সাহায্যে আমাকে একটা ডিভাইসের লোকেশন জানাও। বস, আইপি অর সামথিং? ক্লেভার, নোট ডাউন 56744893332। বস, এই আইপি লোকেশন বর্তমানে সাইবেরিয়া একটা 5 তলা হোটেলে শো করছে। আমি স্যাটেলাইটের মাধ্যমে ডিভাইসটির লাইভ ফিড সেন্ড করেছি। তোমার অরবিটাল লোকেশন তো এখন সাইবেরিয়ার আশেপাশে নাই, তাহলে কিভাবে করবা? বস, আমি সব স্যাটেলাইট অ্যাক্সেস নিতে পারি। গুড, বাট কেয়ারফুল। অলওয়েজ। শুভ্র মোবাইলে লাইভ ভিডিও দেখছে হোটেলটার। থার্মাল ইমেজিং সেন্ড করব? ইউ আর টু ফাস্ট। বাচ্চা থার্মাল ইমেজিং সেন্ড করে দেখতে পায় যে সোফার মতো কিছুতে 3জন বসে আছে। আর তার সাইডে আরেক সোফায় আরও 2জন বসে আছে। একজনের হাত পা নাড়ানোর ধরন দেখে বোঝা যাচ্ছে যে সে মহিলা। একজন হলো অর্ক, আর বাকি 3জন হ্যাকার টিমের সদস্য। আর মহিলাটি নিশ্চয়ই তাদের ব্যতিক্রম নয়। অয়ন, সায়ন আর রোদ শুভ্রের সব কথা শুনছে। ওকে বাচ্চা, স্টে অ্যালার্ট অ্যান্ড কিপ মি আপডেটেড অ্যাবাউট দিস আইপি। ওকে বস। ভাই, এটা টিটি নাকি অন্য কিছু? ওর সামনে তো তুইও কিছুই না। আরে ভাই, এরে বানাচ্ছি তো আমি। সেটাও ঠিক। এখন নেক্সট প্ল্যান কি? অর্ক আর হ্যাকারদের ধ্বংস। কিন্তু কিভাবে, কোন প্ল্যান করেছিস? আমার আবার প্ল্যান? আমাকে রিলিজ দেওয়া হবে কবে সেটা বলো। 7 দিন পর। 7 দিন? কেন সহ্য হয় না? সুস্থ হতে না হতে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ফালাফালি শুরু করে দিছো। কুল জান কুল, তোমাকে তো বুঝতে হবে আমার অবস্থাটা। আর তুমি কি ভেবেছো যে ওদের আমি এমনি এমনি ছেড়ে দেব, ওদের উপর কোনো প্রতিশোধ না নিয়ে? না। তাহলে এত বেশি বোঝো কেন? অয়ন আর সায়ন বাইরে চলে গেছে। এদিকে শুভ্র রোদের চোখের দিকে পলকহীনভাবে চেয়ে আছে। রোদও সেম। শুভ্র রোদের ঠোঁটের দিকে ইশারা করে চোখ টিপ দেয়। রোদ চোখ গরম করে। শুভ্র এমন ভাব করলো যেন কোনো বাচ্চাকে খেলা থেকে বঞ্চিত করা হচ্ছে। রোদ হাসতে লাগলো শুভ্রর কর্মকাণ্ডে। শুভ্র এমনিতেই রোদের মায়ায় পড়ে আছে, তার উপর রোদের ঠোঁট বাঁকানো হাসি। শুভ্র রোদকে চট করে কিস করে বসে। বাকিটা বলুম না, শরম করে তো। রাতে নার্স ডাক দিতে এসে ঘুরে যায়, কারণটা আপনারা জানেন। এইভাবে শুভ্র ও আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। আজ শুভ্রকে রিলিজ দেওয়া হবে। সকালে অয়ন আর সায়ন এসেছে। তাদের জন্য একটা বড় ধরনের সারপ্রাইজ আছে, যা তারা জানে না। শুভ্র সহ সবাই বেরিয়ে এয়ারপোর্টে চলে যায়। গাড়ি শুভ্র চালাচ্ছিল, তাই কেউ বুঝতেও পারেনি যে তারা কোথায় যাচ্ছে। বেরিয়ে পড়ো সবাই। এয়ারপোর্টে যে? এয়ারপোর্টে। সুব্রত, মাথা কি চলছে, একটু খুলে বলবি? আমিও কিছু বুঝতে পারছি না। আমরা সাইবেরিয়া যাচ্ছি। হুট করে গোছগাছ করার টাইমও তো দিলি না। কেবল হুট করে, সব প্ল্যান করে আছে। বাচ্চা আর আমি সবটা প্ল্যান করে রেখেছি, তাই চিন্তার কোনো কারণ নেই। পাসপোর্ট আর বাকি সব কিছু আছে, সব ম্যানেজ করে রেখেছি। তুই ভাই কখন কি করিস আমি নিজেও জানি না। বেশি কথা না বলে ভেতরে চলো, পাইলট অপেক্ষা করছে। সবাই ভেতরে যায়। ভিআইপি কাউন্টার দিয়ে একটা প্রাইভেট জেটের সামনে দাঁড়ায় শুভ্র। তোরা উঠে পড়, ভেতরে একটা ছেলে আছে, ও তোদের গাইড করবে। মানে কি, তুমি আমাদের সাথে যাচ্ছ না? না, আমি আরেক প্লেনে করে যাচ্ছি, সবটা তোমাদের সেফটির জন্য। এটা কোনো কথা হলো? আমি তোমার সাথে যাব? কথা যা বলছি তাই করো। তুমি ভুলে যেও না, আমি সাধারণ কোনো পাবলিক না। আমি মাফিয়া বয়, যার হাজার হাজার শত্রু আছে। আর আমি চাই না আমার জন্য কোনো বিপদ হোক তোমার বা তোমাদের।
রোদ আর কিছু বলে না, চুপ করে যায় শুভ্র। বুঝতে পারে পাগলিটা অভিমান করেছে। শুভ্র রোদের কপালে আলতো করে একটা কিস করে, তারপর চলে যায়। শুভ্র মুহূর্তের ভিতরে মিলিয়ে যায়। রোদ সহ সবাই প্লেনে উঠে বসে। একটা ছেলেকে দেখা যায়, ছেলেটার নাম রাজ। হাই, আমি রাজ। আমি তোমাদের গাইড করব। আপনি শুভ্রকে কিভাবে চেনেন? আমার যদি ভুল না হয় তাহলে আপনি শুভ্রের স্ত্রী আর আমি শুভ্রের সাইবার ফ্রেন্ড। অয়ন আর সায়ন ওর সাথে পরিচয় হয়ে নেয়। প্লেনে কিছুক্ষণ ভেতরে টেক অফ করে গন্তব্য সাইবেরিয়া। রোদের প্রচুর টেনশন হতে থাকে শুভ্রকে নিয়ে। রোদকে শুভ্র বাচ্চার অ্যাক্সেস দিয়েছে, তাই রোদ শুভ্রের অবস্থান সম্পর্কে জানতে চায়। বাচ্চা শুভ্র এখন কোথায় আছে? প্লেনে। ও কি সাইবেরিয়া যাচ্ছে? প্লেনের রুট দেখে তো তাই মনে হচ্ছে। রোদ আর বাকি সবাই অনেকক্ষণ পর সাইবেরিয়া এয়ারপোর্টে ল্যান্ড করে। পথে অয়ন আর সায়ন রাজের সাথে পরিচয় হয়ে নেয়। ছেলেটা খুবই মিশুক, কিন্তু অনেক ট্যালেন্টেড। মাফিয়া বয়ের ফ্রেন্ড বলে কথা। সবাই বেরিয়ে পড়ে এয়ারপোর্ট থেকে। একটা গাড়ি দাঁড়িয়েছিল, রোদ আর বাকিরা গাড়িতে বসে পড়ে। শহর পেরিয়ে একটি নির্জন এলাকায় গাড়িটি ঢুকে পড়ে। কিছুক্ষণের ভেতর গাড়িটি থেমে যায়। সবাই দেখতে পায় একটি চার্চের সামনে গাড়িটি থেমে গেছে। আমরা কি চার্চে থাকবো? আগে দেখুন তো, পরে বলেন। সবাই নেমে পড়ে আর চার্চের পেছনে চলে যায়। পেছনে একটা দরজা ছিল, সেটা খোলা হলে আরেকটা দরজা আসে, সেটিও খোলা হয়। এবার আরেকটি দরজা আসে, এটি স্টিলের। তার পাশে ওই স্ক্যানারে লাগানো। রাজ তার চোখগুলো স্ক্যানারে কাছে নিয়ে যেতেই একটা হালকা নীল রঙের আলো রাজের চোখ নিচ থেকে ওপর হয়। দরজাটি খুলে যায়। ভেতরের দৃশ্য দেখে সবাই অনেক অবাক হয়। এরকম একটা গ্রাম্য এলাকায় একটা চার্চের ভেতর এরকম কিছু থাকবে কেউ আশা করেনি। সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। রাজ আগে আগে চলছে, তার পিছে পিছে সবাই। সিঁড়ি দিয়ে দুতলা মতন নামার পর একটা লিফট পড়ে সামনে। সবাই লিফটে উঠে পড়ে রাজের পিছু পিছু। লিফট 4-5 মতন নিচে নামতে থাকে, তারপর খুলে যায়। অবাকের উপর অবাক হয় সবাই। একটা আন্ডারগ্রাউন্ড বাংকারের মতো, পুরোটা অনেক হাইটেক, অনেক দামি দামি জিনিস লাগানো এখানে। একটা ফ্যামিলির প্রয়োজনীয় সকল জিনিস আছে এখানে। 10টার উপরে রুম আছে। রোদ, অয়ন আর সায়ন চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। অবাক হওয়ার মতন কিছুই নেই। গরিবের প্রাসাদে আপনাদের স্বাগতম। বাইকে তুমি, আর এটাকে গরিবের প্রাসাদ বলা চলে না। আমি তেমন কেউ না বলে একটা কার্ড এগিয়ে দেয়। অয়ন কার্ডটি দেখে আরেকটা অবাক হয়, বুড়ো কুচকে তাকায় নাচের দিকে। সায়নও একই কাজ করে। কি হয়েছে? এভাবে রিয়েক্ট করার কি আছে? তুমি জানো না রোদ ও কে? কে? পৃথিবীর সবচেয়ে বড় টেক জায়েন্টের নাম শুনেছ? আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির। ও সেই কোম্পানির সিইওর পিএ। জি, ঠিক ধরেছেন। আর আপনারা যে বাংকার অবস্থান করছেন সেটি শুভ্রের। কি? শুভ্রের? কেন, আপনি জানেন না? অয়ন আর সায়ন হ্যাং হয়ে গেছে। কে এই শুভ্র যে তার কাছে এত টাকা? রাজ শুভ্রের এইসব হতে যাবে কেন? শুভ্রেরই। আরে ভাই, শুভ্রের কাছে এত টাকা আসবে কোথা থেকে? সেটা এতক্ষণ ভাবলে না কেন? প্রাইভেট জেট, ভিআইপি ফ্যাসিলিটি, এখন এই বাংকার, এই সব শুভ্রের। অয়ন, সায়ন, এসব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমারও। কেন, শুভ্র তোমাদের কিছু বলেনি এই ব্যাপারে? অয়ন, সায়ন আর রোদ তিনজন একসাথে নাবোধক মাথা নাড়ায়। তাহলে আমি কি সব বলে দিলাম? বলেই রাজ মাথায় হাত দেয়। রাজ জানতো না যে শুভ্র এদের কিছু বলেনি নিজের ব্যাপারে। কিভাবে জানবে সে শুভ্র তাকে বলেনি? আর কে এমন আছে যে নিজের স্ত্রীকেও নিজের পরিচয় জানায় না? এদিকে রোদ, অয়ন আর সায়ন ভাবছে যে শুভ্র কেন লোকালো তার পরিচয়। আরে এদিকে রাজ ভাবছে যে সে বলে দিয়ে কি খুব বড় ভুল করে ফেললো। তোমাদের একটা রিকোয়েস্ট করব, রাখবে? বলুন। রাখার মতো হলে অবশ্যই রাখবো। শুভ্রকে বলো না যে আমি ওর পরিচয় বলে দিয়েছি। কেন? ও জানতে পারলে আমাকে খুব খেলাবে। আচ্ছা, বাদ দেখি শালা কতদিন নিজের পরিচয় লুকিয়ে রাখে। আমিও দেখব। রাজের মোবাইলে কল আসে। হ্যালো বস, ওকে আমি আসছি। শুভ্র চলে আসছে, প্লিজ ওকে কিছু বলো না। রাজ এ কথাটি বলেই চলে যায় বাইরে। একটু বাদে শুভ্র সহ রাজ আসে। শুভ্র নিজেকে আড়াল করার চেষ্টা করছে। এটা দেখে রোদ এগিয়ে যায়, দেখতে পায় যে শুভ্রর হাতে অনেকটা কেটে গেছে। শুভ্র, কি করে এমন হলো? আমি এই জন্যই তোমাকে একা ছাড়তে চাই না। আমি একা আসছি, এই জন্য তোমরা সিকিউর আছো, না হলে এতক্ষণে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যেত। কেন, কি হয়েছে? পরে জানলা হয় না, আগে ব্যান্ডেজ করে দেই। ও হ্যাঁ, ব্যান্ডেজ করে দাও। রোদ শুভ্রর হাতে ব্যান্ডেজ করছে আর শুভ্র বলতে থাকলো কি করে তার হাত কেটেছে। আমরা যেখানে আসছি সেটা অর্ক জেনে গেছে। অর্ক জেনে গেছে আমরা বেঁচে আছি।
সেটা না, কিন্তু অর্ক এটা জেনেছে যে বাংলাদেশ থেকে কেউ ওকে মারতে আসছে। তুই কিভাবে জানলি? আমি আরেকটি প্রাইভেট জেট নিয়ে আসতে পারতাম, পরে ভাবলাম যে রিস্ক নেওয়া ঠিক হবে না, তাই নর্মাল প্লেনে আসছি। আর যখন এখানে এয়ারপোর্টে ল্যান্ড করলাম তখন বাসে আমাকে কিছু মেসেজ শো করলো, যেগুলো র্যান্ডমলি আদান প্রদান করা হচ্ছিল। আর সব কটা অর্কর আইপি থেকে, যেটার উপর বাসা নজর রাখছিল। অর্ক হ্যাকারদের সাহায্যে বুঝতে পেরে গেছিল যে তার আইপিতে কেউ নজর রাখছে। সেটার সোর্স খুঁজতে গিয়ে আমার ফোনের আইপি পায়, যেটা বাসা সিকিউর করার পরও আমি সিকিউরিটি ডিসেবল করেছিলাম কিছু কাজ করার জন্য। আর যখন দেখতে পাই যে আইপির লোকেশন বাংলাদেশ থেকে সাইবেরিয়ায় শিফট হচ্ছে, তখন আমাকে মারার জন্য কিছু লোকাল মাফিয়া হায়ার করে। ওদের থেকে লুকাতে একটা ট্যাক্সি হায়ার করেছিলাম, কিন্তু ওরা সেটারও বেঁচে নেয়। পরে এক পর্যায়ে ওদের গাড়ির সাথে ট্যাক্সির সংঘর্ষে আমার হাত কেটে যায়। তাহলে তুই বেঁচে ফিরলি কিভাবে? বেঁচে ফিরল কিভাবে সেটা বড় কথা না, বেঁচে ফিরেছে এটাই অনেক। রোদ আমাকে বলতে দাও। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে লোকাল পুলিশকে ইনফর্ম করি যে আমাকে মারার প্ল্যান করা হয়েছে, তাই পুলিশও আমাদের পিছু নিয়েছিল। কিন্তু যখন আমার ট্যাক্সি থেমে গেল তখন ওরা পুলিশ দেখে পালিয়ে যায় আর আমি বেঁচে যাই। ওরা আবার তোকে ট্রেস করবে না তো? আরে না, আমি সব সিকিউর করে রেখেছি। আর আমি যে এখানে এসেছি তার কোনো প্রুফই রাখিনি, সব মুছে ফেলেছে বাদশা, তাই আর কোনো ঝামেলা হবে না। কিন্তু অর্ককে আমি দেখেই ছাড়বো। সে দেখো, এখন রুমে যাও, আমি খাবার নিয়ে আসছি, খেয়ে ঘুমাতে যাও। আচ্ছা বাবা। রোদকে রাজ কিচেনে দেখিয়ে দেয়। রোদ কিচেনে গিয়ে সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, যা শুভ্রের ফেভারিট। শুভ্র তো রাক্ষসের মতন খেতে শুরু করে। শুভ্রের খাবার মাঝপথে খেয়াল হয় তার চারপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে। এক একজনের মুখের অবস্থা দেখে শুভ্র খানিকটা লজ্জা পায়। অয়ন মুখে দেবার জন্য খাবার তুলছিল, কিন্তু শুভ্রের খাওয়ার নিনজা টেকনিক দেখে সে খাবার মাঝপথে আটকে আছে আর মুখ হাঁ হয়ে আছে। সায়ন প্লেটে হাত দিয়ে বসে বসে ওর খাওয়ার পদ্ধতি দেখছে। আর রাজ আর রোদ মুখ এত বড় হাঁ হয়েছে যেন টাইটানিক ঢুকে যাবে অনায়াসে। শুভ্র তার প্লেট থেকে খাবার নিয়ে রোদের মুখে ঢুকিয়ে দেয়। এভাবে সে কি দেখো, নজর লাগবে তো। রোদ সহ সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি কাচ্ছে। এবার শুভ্র বেককলের মতো তাকিয়ে দেখছে। খাবার পর্ব শেষ হলে শুভ্র সহ সবাই বসে আছে সোফায়। একটা কথা বলবো শুভ্র? হ্যাঁ বলো। তুমি আমার সাথে কিছু লুকাচ্ছ না তো? না, কি লুকাবো? সত্যি? যদি মিথ্যে বলে থাকো তাহলে কিন্তু আমার সাথে সেই দিনই শেষ দিন হবে। শুভ্র এবার একটু বিপাকে পড়ে যায়। কি করবে? বলে দেবে সবাইকে তার আসল পরিচয়? সে কে? বলে দেবে তার আসল মা বাবা? অভ্র আহমেদ আর মা নীর আহমেদের? আর কেন সে বাংলাদেশ থেকে এত প্রপার্টির মালিক হওয়া সত্ত্বেও? জানতে হলে চোখ রাখুন এনকে ভয়েস অফিসিয়ালের টাইমলাইনে। শুভ্র আর দেরি না করে গাড়িটা মানে ওদের জমদূতের গ্যাস অপশনটি অন করে দেয়। ক্যামেরায় ওদের লাফালাফি দেখা যাচ্ছে। আরে ভাই, ডিজে গান চলছে না যে ওরা নাচছে, ওরা সবাই বিষের প্রভাবে ছটফট করছে। বিষ যেটা ওদের দেওয়া হয়েছে সেটা অনেক মারাত্মক। কিছুক্ষণের ভেতরে ওদের ব্রেন আর ফুসফুস বন্ধ হয়ে যাবে আর খেল খতম। নিথর দেহগুলো মাটিতে পড়ে আছে। শুভ্র কনফার্ম হয় যে ওরা মারা গেছে, তাই গাড়ি নিয়ে রোদের কাছে চলে আসে। পথিমধ্যে একটি খবর শুভ্রকে নাড়িয়ে দেয়। শ্যুট দ্রুত বেগে ব্যাংকারের পথে ছোটে। শুভ্র ফোন পাওয়া মাত্র অস্বাভাবিক আচরণ করতে থাকে। দ্রুত পায়ে বাংকারে পৌঁছে। বাংকারে প্রবেশ করে রোদকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। সারা রাস্তায় শুভ্র একটা কথা বলেনি। শুভ্রকে চুপ থাকতে দেখে অয়ন আর বাকিরাও কিছু বলে না। অয়ন ও বাকিরা বুঝতে পেরেছে যে শুভ্র কোথাও যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা বলে না। শুভ্র এয়ারপোর্টে পৌঁছে বাদশার সাথে কথা বলতে থাকে। কথাবার্তার ধরন নিম্নরূপ। বাচ্চা, দ্রুত আমার জন্য আমেরিকার ফ্লাইটের ব্যবস্থা করো। একটু সময় লাগবে টিকিট ম্যানেজ করতে। টেক ইউর টাইম বাট ফাস্ট। অলওয়েজ। শুভ্র ফোন কেটে দিয়ে একটি বেঞ্চে বসে পড়ে। কি হয়েছে শুভ্র? কিছু না। তাহলে এমন করছো কেন? আর হঠাৎ আমেরিকায় বা যাচ্ছি কেন? তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। রোদ সহ সবাই শুভ্রের এরূপ ব্যবহারে মানে বুঝতে পারলো যে হঠাৎ শুভ্র কেন এমন করছিল। কিভাবে? বাবা মেক্সিকোতে একটা ডিল করতে গিয়েছিল। ডিল কমপ্লিট করে ফেরার সময় গাড়ির সামনে কিছু লোক দাঁড়ায় যে তাদের কেউ নাকি অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু যখন বাবা গাড়ি থেকে নামে ওই লোকটা সাহায্য করার জন্য, তখন তারা বাবাকে ঘিরে ধরে গার্ডসের গুলি করে, বাবার গায়েও গুলি করে। বাবাকে গুলি করে ফেলে রেখেছিল। সেখানে স্থানীয় কিছু লোক বাবাকে পেয়ে প্রাথমিক ট্রিটমেন্ট করে পরে হাসপাতালে পাঠায়। কে করেছে এমন? আমার তো মনে হচ্ছে না এটা কোনো দুর্ঘটনা বা ছিনতাইকারীদের কাজ।
এটা হিয়ার ছেলের কাজ, ওই শালা বাবার এই অবস্থা করেছে। ওকে আমি হাতের কাছে পেলে যে কি করব। ওর মৃত্যু আমার হাতেই লেখা আছে, ও এবার বুঝবে কত ধানে কত চাল। একবার আমাকে আমেরিকায় পৌঁছাতে দাও। বাচ্চা ফ্লাইট ডিটেলস আর সব কিছু শুভ্রকে জানিয়ে দেয়। শুভ্র সহ বাকি সব ফ্লাইটে উঠে পড়ে। ফ্লাইট ছুটে থাকে আমেরিকার উদ্দেশ্যে। শুভ্র ফ্লাইটের মধ্যে কিছু জিনিস নিয়ে ঘাটাঘাটি করছিল ল্যাপটপে, হয়তো কোনো কাজ করছিল। ফ্লাইট ল্যান্ড করে। শুভ্র আর বাকিদের নিয়ে একটা বাড়িতে ওঠে। বাড়িটা কার শুভ্র? কেন, পছন্দ হয়নি? না না, অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এটা আমার বাড়ি। কি, এটা তোমার বাড়ি? তোমারও। আর এটা তো কেবল শুরু, আর কত কিছু দেখবা। রুদ বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। শুভ্র বেরিয়ে যায় রুদকে বাড়িতে রেখে। বাড়িতে মহিলা সার্ভেন্ট আছে, তাদের ভরসা রেখে যায়। শুভ্র খবর নিতে থাকে। সবার থেকে সবাই জানে যে শুভ্র মৃত, তাই সবাই চাচ্ছে যে শুভ্রদের সব সম্পত্তি হাত করে নিতে। এর আগেও একবার সবাই সুযোগ ছাড়া হয়েছে অভ্র আহমেদের হাতে ক্ষমতা চলে যাওয়ায়। আর আবরার আহমেদ শুভ্র যখন চলে যায়, আর কিছুদিন আগে আবরার আহমেদের মৃত্যুর সংবাদ পেয়ে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। শুভ্রের এখন মূল কাজ অফিসের মানে কোম্পানির মানুষদের পক্ষপাতিত্ব যাচাই করা।